ছবি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কে আমরা এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বিষয় দেশে বিদেশে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন কথা বলতে যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির পলাশবাড়ির গাইবান্ধার যে মন্দির সেটার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমরা শুধু তাকে হরিদাস চন্দ্র হিসেবে জানতেছি, তার পূর্ণ নাম হচ্ছে শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি সঠিক উত্তর দিতে পারিনি। সৌভাগ্যক্রমে আমাদের মানে এটা আমার সৌভাগ্য মনে করি আমি, যে সৌভাগ্যক্রমে তার সাথে আজকে আমার কথা হয়েছে এবং আজকে তিনি রাজি হয়ে গেছেন প্রিয় দর্শক। এবং আরেকটা কথা বলি, আমার কোনো চ্যানেলে আমি সবগুলো সোলো প্রোগ্রাম করি, সবাই জানেন। আমি কাউকে আমি নিয়ে আসি না, আপনি আমার চ্যানেলে প্রথম আসলেন এবং আমি মনে করি যে এটাও আমার সৌভাগ্য। যে প্রিয় দর্শক, আপনারা দেখতে অনেকেই বলেছিলেন আমাকে যে আমার চ্যানেলে কেন লোকজন নিয়ে আসি না। প্রথমেই কিন্তু আমি বাগ মেরে দিলাম, বুঝতে পারছেন। প্রথমেই যাকে নিয়ে আসলাম তিনি এখন এই মুহূর্তে তার কাজ কর্ম সারা পৃথিবীতেই এখন আলোচিত এবং সেই বিখ্যাত বিশেষ করে রাম বিগ্রহ যেটা আছেন, আমি প্রিয় দর্শকদের বলি তিনি নিজে ব্যাখ্যা করবেন। তার আগে আমি বলে দেই সেই রাম মূর্তির বা রাম বিগ্রহটা এখন স্থাপনা বা সেটা তৈরি করা এখন স্থগিত রয়েছে। প্রিয় হরিদাস চন্দ্র, আপনি আমাদেরকে বলুন, আসলে সারা বাংলাদেশ না ভারতের অনেকেই আমাকে প্রশ্ন করেছে আপনাকে কেন আমি নিয়ে আসতেছি না। তো একজন, আপনি জানেন যে একজন বিখ্যাত ব্যক্তি আপনার এলাকার, তিনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন, আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি। তো আপনি আমাদেরকে বলুন, আমরা একটু শুরু থেকে জানতে চাই, যতক্ষণ আপনার সময় আছে আপনি বলুন। আমরা জানতে চাই যে আপনি এই মন্দিরটা কেন করেছেন, সেটা তো আমরা বুঝলেছি যে আপনি একজন ধর্মপ্রাণ সনাতনী, কোনো সন্দেহ নাই, সেটা তো আছেই। কিন্তু এই যে এটা কি কারণে করলেন, কারা এর পৃষ্ঠপোষকতা করেছে, পৃষ্ঠপোষকতা মানে কারা এখানে আপনাকে প্রণামী দিয়েছে সেটা বলেছি। পৃষ্ঠপোষকতা সারা পৃথিবীতে দিতে পারে। আপনার পোস্ট আমি বেশ কিছু পড়েছি, সেখানে আপনি লিখেছেন কোনো মুসলমান বা বিদেশি টাকা আমরা নেই। কোনো মুসলমান দিলেও তো সমস্যা নেই। হিন্দুরা কি মসজিদ বানাচ্ছে না, মাঝে টাকা দিচ্ছে না, দিলেও আমি মনে করি সমস্যা নেই, কারণ যে কেউ দিতে পারে। একজন বাংলাদেশি মুসলমান তো আপনাকে টাকা দিতেই পারে, আপনি নেবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু সে আগ্রহ প্রকাশ করতে পারে বলে আমি মনে করি। ইভেন আমি আশ্চর্য হয়ে গেছি, ভারতের মুসলমানরা আমাকে ফোন করে, ত্রিপুরা কলকাতার মুসলমানেরাও, যে ভাই এটা রাম, তারা ভাবতো সেখানে রাম মন্দির নির্মাণ হচ্ছে, এইভাবে আমাকে বলেছে। তাই বললাম আমি বিশদ ব্যাপারটা জানি না, আপনাদের জানাবো, আপনার কাছে সামনে পেয়েছি। প্লিজ আপনি শুরু থেকে বলেন, কবে থেকে এটা আপনার স্বপ্ন, আগে বলেন এই স্বপ্নটা আপনি কবে দেখলেন, কারণ মানুষ আগে স্বপ্ন দেখে। আসলে আমার জন্মস্থান হচ্ছে এই গ্রামে, এই মন্দিরের পাশে, অর্থাৎ হচ্ছে 10 মিটার ডিফারেন্স হবে। জি, আমি যখন ছোট, আমার বাবা বাঁশের কাজ করতেন, ডালিকুলা বিক্রি করতেন। আমরা মানে এটাকে বলা হয় কৃষিকাজের মতোই একটা জীবন নির্বাহ করতাম। কিন্তু আমার বাড়ির পাশে যেহেতু 1787 সালের একটি দেবোত্তর সম্পত্তি ছিল, 1787 সাল, সেখানে এই জমিটি হচ্ছে দেবোত্তর সম্পত্তি, সরকারি জমি না, কিন্তু সরকারি জমি না, প্লাস খাস জমি না। এক সেকেন্ড, এই যে অনেকে দাবি করতে সেটা সরকারি জমি, রেলের জমিও বলছে নির্বোধের মতো কেউ, মানে এটা খাস জমিও না, সরকারি জমিও না। জি প্লিজ, দেবত্ব। এটা কোনো এক হিন্দু, যেমন আমি আজকে মন্দির করে মারা যাব, এটা যদি 100 বছর আসে, ওই ব্যক্তিরাই বলবে যে এটা এক হিন্দু এইগুলো করে গেছে, সরকার করছে না। কিন্তু এটা আমি আপনাকে ক্লিয়ার করি, যেহেতু আপনি আমাদের জন্য ফাইট করেন, সত্যর জন্য ফাইট করেন, ধর্মের জন্য ফাইট করেন, আপনাকে জানা দরকার যে আসলে মূল ঘটনাটা কি। ধন্যবাদ। আমার বাবা যে সময় মন্দির করার পোষণ করছিলেন, ওই সময় কিন্তু 100 ইট কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না, বা আমার পরিবারের সামর্থ্য ছিল না। কিন্তু ছোটবেলা থেকে অনেকজনের সেনাবাহিনী হয়, কেউ বড় বড় অফিসার হতে চায়। আমার সেই ছোটবেলার স্বপ্ন, এই মন্দিরের যে যে জায়গাটা ছিল, এখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, হাডুডুডু খেলতাম। তখন ছোটবেলায় প্রশ্ন ছিল, এই মা কালীর মন্দিরটি যদি আমি কোনোদিন ভালো কোনো অবস্থানে চাই, তাহলে ভগবান তুমি আমাকে সেই সামর্থ্য দিও, আমি যেন এই মন্দিরটা কোনো একটা ঘর করে দিতে পারি মা কালীর। সেই স্বপ্ন, সেই সাধনা, সেই ইচ্ছা পোষণ আস্তে 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 যখন আমি ঢাকা শহরে 2010 সালে যাই, এই পুণ্যভূমি ছেড়ে যখন মেট্রিক পাস করলাম, মেট্রিক পাস করে কাজের উদ্দেশ্যে যখন ঢাকা শহরে গেলাম, বিভিন্ন জায়গায়, যেহেতু নিম্ন বর্ণের লোক আমি, অনেক নিম্ন বর্ণের লোক আমি, হিন্দুদের মধ্যেও কিন্তু আবার জাত, বিভিন্ন ধরনের গোত্র আছে, বর্ণ আছে, এটা আপনারা জানেন হয়তো। সেই জায়গা থেকে আমি একটু আলাদা, মানে নিম্ন গোত্রের লোকই বললে আমি মানে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি একটু আপনার 30 সেকেন্ড নিব, দুঃখিত আমি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আসলে আমিও আপনাদের সনাতন ধর্ম যথেষ্ট করেছি বলবো না, আমি চর্চা করি। আসলে এটা একটা সময়ে গিয়ে এই জাতপাত আনা হয়েছে। আমি তো 700-800 বছর বা 1000 বছর আগে তো আপনার জাতপাত খুঁজে পাইনি। যাই সেটা অন্য বিতর্ক, আমরা পরে এইভাবে ছোট মনে করবেন না নিজেকে, কারণ আমি তো খুঁজে পাইনি। কারণ আপনাদের ধর্মগ্রন্থগুলো তো সব ব্রাহ্মণেরা লেখা নাই, সেখানে তো আজকে যাদের নিচু জাত বলা হয় তারা সেই হিসেবে। ওকে, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, পরে যখন ঢাকা শহরে গেলাম 2010 সালে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, মানে নির্বাচন হয়ে গেছে, তখন আমি যাই সংসারের অভাব অনটনে, নিজের কিভাবে এই নিজের মানে যখন আমার একটা ঘরও ছিল না, একটা বিল্ডিং ছিল না, ছাপড়া, টিনের ছাপড়া ছিল আমার। আমরা ছিলাম 5 ভাই 1 বোন। আমার মা এবং বাবা খুব সাধারণ জীবন যাপন করতেন। হয়তো বা 100 টাকার একটা শার্ট কিনলে এটাকে আনন্দ মনে হইতো আমার, যে 100 টাকার শার্ট কিনছি আমি।
যেখানে একটা কুলা বিক্রি করলে 10 টাকা পাওয়া যায়, সেখানে 100 টাকা শার্ট মানে অনেক কিছু। এটাই পরে 300 টাকা নিয়ে আমি ঢাকা শহর যাই। যাওয়ার পরে এমডি ক্যাম্পাসিতে একটা মাস্টার রোলের চাকরি করি, ইলেকট্রিশিয়ানের। কারণ সেই ছোটবেলা থেকে আমার সাদা কালো টিভি ঠিক করার, লেখাপড়ার পাশাপাশি সাদা কালো টিভি ঠিক করতাম। ওই যে একটা এক্সপেরিয়েন্স, এটা আমার গ্রামবাসী জিজ্ঞেস করলেই সবাই বলবে যে হ্যাঁ, যে আমি কিন্তু 2008 সালে এসএসসি পাস করছি, আমার বয়স কিন্তু বেশি না। হ্যাঁ, সেটাই তো। আমি একটু ইন্টারাপ্ট করি প্লিজ, আবার আমি লোভ সামলাতে পারছি না। মানে আজকে উল্টো, মানে আমরা মনে করেছিলাম এই ব্যক্তিটি না জানি কমপক্ষে আমার চাইতে বেশি বয়সী হবে, কিন্তু আপনি এসএসসি পাস করেছিলেন 2008 সালে। মানে আমি অবাক হয়ে যাই, আপনি এত বড় একটা প্রজেক্ট কিভাবে সাহস পেলেন, মানে কিভাবে, মানে আপনার স্বপ্নের আমরা তারিফ না করে পারছি। জি প্লিজ ক্যারি অন। হ্যাঁ, যখন আমি অভাব অনটনে একটা জব নিলাম, ওখানে আমি কর্তব্য পত্রিকার বিজ্ঞপ্তিতে ঢাকা গেছিলাম, যে লেখা আছে একটি বাসা বাড়িতে ইলেকট্রিশিয়ান নিবে। যেহেতু আমার কারেন্টের কাজ কম বেশি জানা আছে, কিন্তু ওখানে খপ্পরে পালায় পড়ি। তারা আমাকে নাইট গার্ডের ডিউটি দিয়েছিল। নাইট গার্ডের ডিউটি, ওখানে গিয়ে আমি ওই সুবাদে যে বাসায় ডিউটি করছিলাম, ওই লোক এমডি ক্যাম্পাসিতে জব করেন। তখন ওনার বাসার কাজ কর্মের সুবাদে আমাকে একটা জব দিলেন। তখন বেতন ছিল 14 থেকে 15,000 টাকা। ওই সময়ের অনেক টাকা, হ্যাঁ, মানে আমার কাছে বিশাল টাকা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি ভিটা কিনছি 5,000 টাকা শতাংশ, আর আমি বেতন পাইছি হচ্ছে 15,000 টাকা, মানে 3% জমি প্রতি মাসে আমি কিনতে পারতাম। এইরকম ওই টাকা পয়সা দিয়ে আমি একটা গ্রামে একটা ঘর করি, বাবা মাকে একটু ওয়ালের ঘর করে দিই। ওয়ালের ঘর করে দেওয়ার পরে 2014 সাল পর্যন্ত এই কাজ আমি চালায় যাচ্ছিলাম। হঠাৎ করে রোহিঙ্গার একটা মানে আসছিল, মানে বাংলাদেশের রোহিঙ্গা ভাইসা ভাইসা আসতেছে। সেখানে বিভিন্ন খাবার দাবারের একটা টেন্ডার হয়েছিল বিদেশি থেকে। সেখান থেকে যেহেতু আমেরিকান এম্বাসিতে জব করি, বিভিন্ন বিদেশিদের সাথে ওই সততা, ওই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওখান থেকে আমার একটা কপাল খুলে যায় আলাউদ্দিনের চেরাগের মতো, এটা বলতে পারেন। তখন ওই ব্যক্তির কোন একটা মাধ্যমে কিছু খাবার সরবরাহ করতাম। এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে, ভালো টাকা পয়সা হয়েছে আমার, ভালো টাকা পয়সা হয়েছে। সেই টাকা পয়সা নিয়ে 2019 সালে আমি ফুলবাড়িয়া, ময়মনসিংহ ফুলবাড়িয়া যেটাকে বলে আপনাদের এলাকায়, ময়মনসিংহ ফুলবাড়িয়ার যে ব্যক্তির মাধ্যমে এই ব্যবসা বাণিজ্য বা আমার সহযোগিতা করছে, বিভিন্ন সবজি টবজি আমাকে দিছে, তখন সেই সুবাদে ময়মনসিংহ ফুলবাড়িয়াতে একটা বাড়ি করি। বাড়ি ছোট একটা বাড়ি, 13 শতাংশ জায়গা, নট রিসোর্ট। যারা বলতেছেন এটা রিসোর্ট, রিসোর্ট করতে গেলে ব্যবসায়িক ক্ষেত্রে লাইসেন্স করতে হয়, রিসোর্টের কিছু নিয়ম কানুন আছে, কতটুকু জায়গা লাগে, কি কি লাগে, সব নিয়ম কানুন ওখানে রিসোর্টের ব্যবসার সাথে মানে লাগে। যেহেতু এটা রিসোর্ট না, সেখানে এখানে লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না। ওখানে একটা গুজব উঠলো আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক মুসলিম হয়েছে, একটা গুজব, একটা গুজব। ওই এলাকার লোক, যেহেতু ওই এলাকার লোক আমাকে কেউ চেনে না, আমার বাড়ি রংপুর, গাইবান্ধা জেলা, পলাবেড়ি থানা, আমি যেহেতু গেছি সেক্ষেত্রে এই কথাটা মানে কানা ঘুষা হচ্ছে, যেহেতু আমার বিস্তারিত তো কেউ জানে না। কিন্তু আমি ধর্মান্তরিত হই নাই, না হতে ওখানে এস্টাবলিশ করার জন্য এক মেম্বারের কাছ থেকে প্রত্যয়ন পত্র নেয়, যে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। সেই প্রত্যয়ন পত্র আসলে জমি যারা কেনে তাদেরকে রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে না, আর যে জমি বিক্রি করে তাকে রেজিস্ট্রি অফিসে যেতে হয়। আমাকে যেহেতু রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগে নাই, খালি শুধু আমার মোবাইল থেকে একটা ছবি নিচ্ছে আর হচ্ছে একটা প্রত্যয়ন পত্রিতে দলিল হয়েছে। ওই এলাকায় গুজব উঠছে আমি খ্রিস্টান, আমি খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে অনেক কোটি টাকার এই এলাকার মানুষকে, মানে আপনারা একবার খ্রিস্টান বানাইছে, একবার মুসলমান বানাইছে, মনের মাধুরী মিশিয়ে যা যা বলে এটা বলতেই পারে। যেমন আমার সম্পর্কে বলে, আমার এলাকায় বলে একবার আমি কাদিয়ানি হয়েছি, আরেকবার বলে খ্রিস্টান হয়েছি, আরেকবার বলে যে হিন্দু হয়েছি, আরেকবার বলে নাস্তিক হয়েছি। এগুলো আমার ব্যাপারে বলে। জি প্লিজ। আচ্ছা, পরে আস্তে আস্তে এটা গুজব ছড়ালো। কোন এক সূত্রে কিছু দলীয় লোক, আওয়ামী লীগের বা কোন দলীয় লোক একটা মানে গুজব উঠলো এর কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কয়েক হাজার কোটি টাকা আছে। তো আমি এখন চিন্তা করি, আমি ঋণও করলাম, এই বাড়ি করতে গিয়ে 60-70 লাখ টাকা ঋণ করলাম। আর বিশেষ করে আপনি জানবেন কিনা, ফুলবাড়িয়ার যে এলাকাটা, এটা সবচেয়ে গরিব একটা এলাকা। ময়মনসিংহের ফুলবাড়ি দরিদ্র এলাকা, রাইট, খুব গরিব এলাকা। এখানে যদি আপনি 500 টাকা দেন একটা নেতা কিনতে পারবেন আপনি। কি বলেন, এই অবস্থা? এই মানে একটা মাই এক্সপিরিয়েন্স, মাই লাইফ এক্সপিরিয়েন্স। জি, সেখানে বিভিন্ন নেতা ফেতা যখন আসা শুরু করলো, তখন আরেক পক্ষ, নেতাদেরও তো একটা পক্ষ বিপক্ষ আছে, তারা বিভিন্ন ভাবে মিডিয়াতে প্রচার করলো সে খ্রিস্টান, এই এলাকার লোকদেরকে সে খ্রিস্টান মানে খ্রিস্টান ধর্মান্তরিত করবে। এই জন্য মানুষকে দান করতেছে, বিভিন্ন খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, বিভিন্ন লোক আনাগোনা হচ্ছে। এইরকম গুজবে কিছু পত্রিকা আমার নামে ইয়ে করতে গিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, মেহেদি হাসান মিরাজ। তার বাড়ি হচ্ছে ইয়েতে 30 সালে। সে স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতেন। আপনি দেখবেন একটা ফেসবুকে র্যাবে ধরে নিয়ে যাচ্ছে 2জন ব্যক্তিকে, আপনি নিউজ দেখবেন, আপনি দেখবেন সেখানে ওই ব্যক্তি
আমাকে ফোন করেছিলেন যে তুই এত বড় একটা সুন্দর বাড়ি, হয়তো বা আওয়ামী লীগের সাথে সবচেয়ে বড় সম্পর্ক থাকতে পারে। হুম, হুম। তখন উনি বলছিলেন যে আমি শালিকাতে আছি, মাগুরা শালিকায় ওর পোস্টিং হয়েছে, ও আসতে চায় 30 সালে, নিজ এলাকায় আসতে চাই, কিন্তু আমি তার সাথে কোনো টাকা পয়সা নেন আমি এইরকম আশ্বাসও দেই নাই। কিন্তু তার বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের মামলা আছে বা বিভিন্ন ঝামেলা হচ্ছে আমি এটা জানি না। দেন না। তখন আমার কিছু নিউজ, ওই আমি মানুষকে খ্রিস্টান বানাবো, আমার কিছু নিউজ ওই হাজার হ্যাঁ, কোটি টাকা লুপাট করছি। মানে মানে প্রথমে আপনার খ্রিস্টান বানাইলো, এখন বানাইতেছে আপনি হিন্দু হয়ে টাকা পয়সা কামাবেন, কিন্তু আপনি যে ঋণগ্রস্ত গুচ্ছগ্রামে থাকেন এটা তো আর মানুষ জানতেছে না। জি, রাইট রাইট, আমি মানে আজকের যে খবরটা গুলো আমি কথাগুলো শেয়ার করতেছি, কি বলেন প্লিজ। একটি বিন্দু যদি কোনো মিথ্যা বলে থাকি, মাননীয় জনাব তারেক রহমান স্যার, পুরো ফ্লোর আপনার, আপনি মন খুলে বলেন, মানুষও জানুক, সারা বাংলাদেশ ভারতবর্ষ সহ পৃথিবীর অনেক মানুষ আপনার বক্তব্য শোনার জন্য প্রস্তুত রয়েছে। আপনার হ্যাঁ দাবি হ্যাঁ, করবো। আমি কথা বলতেছি। প্লিজ। এদিকে আমার কিছু নিউজ, বিপক্ষের নিউজ, আবার ওর বিরুদ্ধে কিছু মামলা, মানে অত্যাচারের, মানে ও যখন আমাকে ফোন করা শুরু করলো, হ্যাঁ। এনএসআই ওকে ধরতে গিয়ে আমাকে ধরছে। হুম, এখন আমার কাছে হাজার কোটি টাকা আছে। তখন তখন র্যাবের এএসপি ছিলেন বিনা রানী, এএসপি টিকাটুলি 3। তখন উনি কি করছেন, স্বাস্থ্য অধিদপ্তরের একটা ওই যেটাকে বদলি বলে, বদলির যে কাগজ লেটার, এই লেটারটা ও আমার হসপিটাল মানে হটস্পটে পাঠাইছিল। হটস্পটে পাঠাই দিয়ে যে বলছিল, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে বলছে দাদা একটু দেখেন তো। এখন আমার মোবাইলে তো ওই ইয়েটাই আছে, অ্যাপ্লিকেশনটাই আছে। অবশ্যই। এখন এনএসআই ওকে খুঁজতে গিয়ে আমাকে অ্যারেস্ট করছে। যখন আমাকে অ্যারেস্ট করতে গেছে, তখন ওরা জানছে বিনা রানী এএসপি, ওই মহিলা খুব লোভী ছিল, খুবই সাংঘাতিক লোভী ছিলেন। আমাকে ধরার পরে বলতেছে তোর কাছে তো 5-6 হাজার কোটি টাকা আছে, মানে 5-6 হাজার কোটি টাকা আছে। আমি আমারও তখন ধরলে বলবে, আমারও যদি এখন ধরতে পারে বলবে তোর কাছে 10,000 কোটি টাকা আছে, আমারও ধরলে বলবে। জি, বলেন। হ্যাঁ, তখন আহ, উনি উনি একটা ফায়তরা করছিল। হঠাৎ করে আমাকে ফোন দিল এক লোক যে হরিদাস, তোমাকে, তোমার এক লোক গাইবান্ধা বাড়ি, তোমাকে সে হসপিটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মহাখালীতে খাবার দাবার মানে কাঁচা বাজারের সামনে একটা খাবার দাবার হোটেল আছে। আমি বাসা আমার উত্তর, আমি দৌড় দিয়ে গেছি রাত্রে 3টার দিকে, যায় দেখি একটা লোক লুঙ্গি পরা আছে, আমিও লুঙ্গি পরা, যেহেতু আমার গ্রামের লোক একটা অসুস্থ, জি। ফোন আসছে, আমি দেখতে গেছি। এখন একটা লোক যখন হসপিটালে যাবে দেখতে, সে কি শেখ হাসিনার ছবি গোলায় ঝুলে নিয়ে যাবে? না। সে কি ভিজিটিং কার্ড নিয়ে যাবে শেখ হাসিনা? হুম। সে কি 4-5টা মোবাইল সাথে করে নিয়ে যাবে? যেহেতু সে মানে এমনিতে স্যাটিসফাই না যে কি যেন হয়েছে, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হুঁশ জ্ঞানী নাই। Right. আমি টাকা মানে মানি প্যাকেটে আমার পকেটে 600 টাকা ছিল, ওটা নিয়ে আমি সেই মহাখালী গেছি, যাই দেখি চারপাশে র্যাপ দিয়ে মানে কালো টেপ লাগাই দিছে আমার মাথায়, পেঁচাই দিয়ে বলতেছে 50 কোটি টাকা দিয়ে আমরা তোকে ছেড়ে দিই। আমি বলেছি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, ডাচ বাংলা অ্যাকাউন্ট 6,070 টাকা আছে, 5,000 টাকা নিম্ন থাকতে হয়, ওই অ্যাকাউন্টে 5,000 টাকা থাকতে হয়, মানে সর্বনিম্ন 5,000 টাকা থাকতে হয়। এর কোনো টাকা থাকলে আপনি আমাকে সাথে দেন। কিন্তু এমন ভাবে কিছু সাংবাদিক টাকা না পেয়ে নিউজ করছে, যে নিউজ গুলোতে হাজার হাজার কোটি টাকার প্রমাণ পাওয়া যায়, হরিদাস বাবুর কাছে পাওয়া যায়। কারণ যোগ করি, ইহুদিরা, একটু যোগ করি, সরি। যেমন এই মুহূর্তে বেনজির সাহেব আমাদের যে র্যাবের প্রধান ছিলেন, তার ব্যাপারে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, চার্জশিট দিয়েছে 14 কোটি টাকার। হ্যাঁ, মানে যখন দেখছে যে খ্রিস্টান দেশেরা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, তাহলে মনে হয় এর কাছে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, মানুষকে ইমান নষ্ট করে পাচ্ছে। তার মানে আপনার পরিচয় এখন, আপনি তো নিজে বলেন নিম্নবর্ণ হিন্দু, মানে হিন্দু, আবার আপনাকে খ্রিস্টান বানাইলো, মুসলমান বানাইলো, কত কিছু বানাইতেছে আপনাকে। জি প্লিজ। মানে পদে পদে নির্যাতিত হচ্ছে, আমি পদে পদে নির্যাতিত। আমি জানি ভালো কাজ এরকম, ভালো কাজ করতে গেলে এটা হয়। আমি একবার আমার এলাকায় খাদ্য বিনা টাকায় প্রতিদিন অন্তত চিন্তা করেছিলাম যে কয়েক মন চাল রান্না করে খাওয়াবো দরিদ্র মানুষদের। আমাকে আমার এলাকার গোয়েন্দা সংস্থা বলছে এবং আমার শুভাকাঙ্ক্ষীরা বলছে এই কাজটা করো না, পরে তুমি কেসে যাবা, এর পেট খারাপ হবে, তোমার মার্ডার কেস হবে। এগুলো বা ভালো কাজ আসলে করা বিপজ্জনক, এটা আমি জানি। আমি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে বিপদে পড়েছি, এটা আমিও ঢাকাতে প্রচন্ড গরমে পানি খাওয়াইতেছিলাম, ওই যে বিতরণ কার্ড করে সেই কার্ড থেকে পানি এনে খাওয়ানো, মানে সুপেয় পানি। এটা করতে গেলে মতিঝিলে আমার কাছে এক এক জায়গায় 1 লাখ 1.5 লাখ করে চাঁদা চেয়েছিল। তারা ভেবেছিল আমার কাছে, আমাকেও বুঝি কেউ টাকা, যেগুলো আমার নিজের টাকা, আয় করা টাকা, জমি বেচা টাকা। জি প্লিজ ক্যারি অন। তখন আমাকে র্যাবের টিকাটলিতে নিয়ে গেলেন রাত্রে 4টা ভোরবেলা। ওখান থেকে এনএসআই একটা গোপন কারখানা আছে, গোপন আস্তানা আছে, সেটা হলো বনানী কমিউনিটি সেন্টারের নিচতলা আন্ডারগ্রাউন্ডে। ওদের একটা মানে আছে, ওখানে আমার ফিঙ্গার নিল, সবকিছু নেওয়ার পরে দেখলো শালা একটা ইয়ারে নিয়ে আসছো, ফকিরকে ধরে নিয়ে আসছো, ওর অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই। যখন র্যাবে যেতে ধরছে, আর আমার মানে ওর কল মানে ওই ছেলের জন্য আমাকে যেতে ধরছে, তখন ফেসবুক থেকে ওরা শেখ হাসিনা ছবি নামায় ফেলালো, আমাকে দিয়ে শেখ হাসিনা ছবি অ্যাড করানো। করানোর পরে
তাই নাকি? কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু ভিজিটিং কার্ড তৈরি করলো। আরে বাবা, আমি হসপিটালে ডাক্তার রুগী দেখতে গেছি, কে মরলো কে বাঁচলো এটা দেখার জন্য আমি গেছি। আমি কি শেখ হাসিনার ভিজিটিং কার্ড কি এতগুলো নিয়ে গেছি? আর কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? আপনি বলেন না। হুম। ঠিক এগুলো ছাপায়া 16/11/2022 সালে আপনার হচ্ছে কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেলে নিউজ করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারক হরিদাস বাবু। আচ্ছা, আপনার এখানে একজন কমেন্টস করেছে, সম্ভবত আপনারই শুভাকাঙ্ক্ষী, জবাবটা আমি দিব, আপনি না প্লিজ। একজন লিখেছেন, আমি তার কমেন্টটাকে দেখাই। উনি বলেছেন, আমার কথা হলো আওয়ামী লীগ চলে যাওয়ার পর আগস্টের পর মন্দির বানানো শুরু করলেন কেন? জানেন না হিন্দুদের উপর কেমন নির্যাতন চলে? আপনার মন্দিরের কাজের শুরুর জন্য হিন্দু জন হুমকির প্রশ্নের সম্মুখীন এখন। আমি জবাবটা দিয়ে দেবো আপনার পক্ষ থেকে। আপনি কি দিবেন পরে দিয়েন, আমি দিচ্ছি। ভাই, যদি উনি মন্দিরটা তৈরি নাও করতেন, এমনকি রাম বিগ্রহ তৈরি নাও করতেন, তাতে কি আপনারা ঝুঁকির মধ্যে থাকতেন না? বা তার আগে কি আপনারা ঝুঁকির মধ্যে পড়তেন না? বরং উনি তো দুঃসাহস দেখিয়ে, তিনি তার সাহস দেখিয়ে, তিনি তার সর্বস্ব, তার মেধা, শক্তি, অর্থ, সম্পদ, যোগাযোগ সব কাজে লাগিয়ে, তার স্বপ্ন কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছে। আপনি ভাই তা বাধা দেন কেন? বাংলাদেশে যদি এখন সব মন্দিরও, আপনি অর্ধেক মন্দির কালকে বাংলাদেশে ধরে নিলাম 1 লাখ 5 লাখ 3 লাখ মন্দির আছে, 1.5 লাখ কমাই দিলেন বলেই কি আপনার নির্যাতন কমে যাবে? না কমেছিল কোনো? এগুলো কি বলেন ভাই? নিজে সাহস পান না, আরেকজন সাহস দিয়ে এগিয়ে আসছে, তাকে ভয় দেখেন কেন? বরং আমি জানি আপনার বেদনা বুঝি, আপনি যিনি কমেন্টস করেছেন তিনিও হয়তো নির্যাতনের বিরুদ্ধে এই দুঃখে বলেছেন। আশা করি আমাদের জবাবটা পেয়ে গেছেন। না, আমার কাছে ব্যাখ্যা আছে, এটার ব্যাখ্যা আছে আমার কাছে, আমি একটু পরে বলতেছি। দাদাকে, সে আমার সনাতনী, আমার দাদা আমার কলিজার লোক, আমি একটু উত্তর দিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তখন আমি যখন দেখছি ইনভেস্টিগেশন করে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জি একদমই নাই, মানে আমাকে যে জামিন করবে সেই রকমও লোক নাই, টাকা পয়সা নাই, জি জি। তখন এক ওই সেকেন্ড, এলাকার এক গুজব সেকেন্ড, শুনলো। এক সেকেন্ড। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন না, তার নামে অভিযোগ রয়েছে ইত্যাদি ইত্যাদি, তিনি তো অভিযোগের খণ্ডন করতেছেন। এগুলো শুনেন। অভিযোগ করলেই তার অভিযোগ, আমার নামেও তো অভিযোগ করলে কি তাহলে তো আপনারা মেনে নেবেন? অভিযোগ করলেই তো একটা লোক অভিযুক্ত হয় না। বেনজির আহমেদের বিরুদ্ধে 1000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার অভিযোগ, তার তার এই বর্তমান সরকার তার বিরুদ্ধে তার দিয়েছে তদন্ত রিপোর্টে, চার্জশিটে লেগেছে 14 কোটি। তো একটা লোক অভিযোগ করতেই পারে, অভিযোগ উনি তো খণ্ডন করতেছে, শুনেন। এবং উনি তো লাইভে আসতেছেন, উনি তো প্রতারক যদি হইতেন তাহলে লাইভ হিসেবে কথা বলার হিম্মত তার হাতে। এতটুকু আপনারা যদি না বুঝেন তাহলে আমাদের কিছু করার নাই। তবে আশা করি ওনার বক্তব্য, আপনাদের যে অভিযোগ আছে, অবশ্যই কেউ কেউ হয়তো আপনার পক্ষেরই, তারা চাচ্ছে আপনি অভিযোগ খণ্ডন করেন এবং আপনি অলরেডি করতেছেন। প্লিজ। হ্যাঁ, তখন আমাকে 2000 কয়েক কয়েক মানে 13 থেকে 14 দিন জেল খাটার পরে, 13 থেকে 14 দিন ওরা প্রমাণ করতে পারে নাই যে আমি দুর্নীতিবাজ। ওই মামলা ছাড়া আমার জীবনে একটা মামলাও কেউ করতে পারে নাই। যদি হাজার হাজার করে মারতে হবে তাহলে তো অনেক জায়গা থেকে মামলা হওয়ার কথা ছিল। রাইট। মানে ওরা পরে তখন ডিবিতে নিয়ে গেছে আমাকে, ডিবিতে নিয়ে গেছে না, আপনার নামে তো আমরা যে, আমার মামলার বাদী কেন জানেন? র্যাবের একটা লোক, তার সে 400-500 মামলার বাদী, মানে বাদীও খুঁজে পাইনি আমার। ও আপনার মানে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তো যে তার বাদী যে কে, সে বাদী কেউ খুঁজে পাওয়া যায় না। তাহলে অভিযোগটা কি এখন তো আপনারা বুঝতে পারতেছেন, তার বাদী খুঁজে। মানে আমার যে মামলার বাদী, ও হচ্ছে, ওর কাজই হচ্ছে যখন কেউ বাদী না খুঁজতে পারে তখন ওই কামাল নাম টিকাতলি দেখবেন, খুঁজে দেখবেন, রাজধানী মার্কেটে ঘোরাফেরা করে। ওই মানে 500 মামলার বাদী সে। সে 500 মামলার বাদী নাম হলো কামাল। তার কাজই হচ্ছে মামলার ভালো লোকদের কোনো বাদী না পাইলে উনি বাদী হয়ে মামলা করে। ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। জি প্লিজ। হ্যাঁ, তখন আমি বের হওয়ার পরে, আমি যেহেতু টেকনিশিয়ান, আমার তো পেশা আছে, তখন ওই ফুলবাড়ির বাড়িটা আমি বিক্রি করে দিই 80 লাখ টাকা। না, ওখানে আর যাওয়া যাবে না, আমি একবারই ভুল করছি, ওখানে আর যাওয়া যাবে না। তখন 80 লাখ টাকা বিক্রি করে কিছু ঋণ শোধ করেছি। যেহেতু আমি এলাকার অপরিচিত ব্যক্তি, আমার ওখানে কিছু দালাল, বাটপার, টাউট লোক যোগ দিয়েছিল। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে মানে উপস্থাপন করছে, ইনি আওয়ামী লীগের লোক, এই হরিদাস বাবুকে এই চাকরি, সেই বিভিন্ন রকম রকম। আপনি দেখেন, আপনি এক এলাকার লোক অন্য এলাকায় গেলে কি আপনি টাকা ধার পাবেন? আপনি ঋণ পাবেন? অসম্ভব, অসম্ভব। আপনার ওই পাবেন না, পাওনা টাকাই ফেরত পাই না। ইয়েস, রাইট। তখন আমি 2024 সালে যখন সরকার পতন হয়, তখনই আমি বাড়িটা বিক্রি করি, তখনই বিক্রি করি। সেটাও এক আওয়ামী লীগের নেতা, নাম হলো আরিফ, ময়মনসিংহ এর হিমুর আড্ডা নামে একটা মালিক ছিলেন, হিমুর আড্ডার মালিক, সাকিট হাউস মাঠের পশ্চিম পাশে। আরিফ ভাইয়ের কাছে 80 লক্ষ টাকা বিক্রি করি। ওখান থেকে কিছু টাকা আমার ছিল, সেইখান থেকে আমি কিছু টাকা এলাকায় নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার বাবা, আমার একটা ভাই আছে নবাবগঞ্জ দিনাজপুরে, তাকে ঘরের জন্য 2 থেকে 3 লাখ টাকা দেই, যে ভাই তুই ঘরটা কাজ কর। আমার বাবা কিন্তু এখনো কুচ্চগ্রামে থাকে। এত বড় আলিফ, এই যে মন্দিরটা, এত বড় কমপ্লেক্স, আমি তো ভক্তের টাকা দিয়ে তো বাবা আমাকে সুখে শান্তিতে রাখতে পারতাম, একটা হাইস গাড়ি কিনতে পারতাম, একটা প্রাডো গাড়ি কিনতে পারতাম। আপনার টাকা দিয়েও পারতেন, কিন্তু আপনি তা করেননি। আমি ভারতে, আমার ভাই যে 3টা ভাই ভারত থাকে, 2000 অনেক আগে তারা গেছে ওখানে, ওই বিয়ে শাদী করে তারা কৃষিকাজও করে। এখানে কুচবিহার, দিনহাটা, কন্ট্রোল হাট এলাকা তাদের বাড়ি। শুনুক, যদি কোনো ভারতে কোনো সাংবাদিক থাকে, আমার ভাইদের চিত্র দেখুক যে তারা কত কষ্ট করে জীবনযাপন করে, গিয়ে যায় দেখে আসুক। কুচবিহার, দিনহাটা, কন্ট্রোল হাট গ্রামে যায় তারা বসবাস করে। আমার লুকাচুরি কিছুই নাই। তখন 2024 সালে
10ই আগস্ট আমার গ্রামের ইয়ং জেনারেশন ছেলেদেরকে নিয়ে সেই ৭০% জায়গায় আমি ৩৫,০০০ টাকা দিয়ে একটা ভিত্তি স্থাপন করা ছিল। বর্তমানে যে আমাদের টিটু চেয়ারম্যান, উনি সরকারি বাজেটে ২.৫ লক্ষ টাকা দিয়ে এই মন্দিরের একটা জায়গায় কালী মন্দিরের একটা ভিত্তি স্থাপন করেন। আমি এই বর্তমানে যদি আমাদের টিটু চেয়ারম্যান শোনেন, হয়তোবা উনি বলতে পারবেন যে ঘটনা সত্য না মিথ্যা। ইনি বলেন যেখানে কিছু কিছু মিডিয়া বলে যেখানে মসজিদ ছিল, যদি গ্রামের নাম রামচন্দ্রপুর, মধ্য রামচন্দ্রপুর হয়, যেখানে জমিটা যদি ১৭৮৭ সালে কৈলাস দিয়ে থাকে, তাহলে কত বছর আগে এখানে মসজিদ ছিল? আমি অনুরোধ করব, আমার এলাকাবাসী জানেন, পার্শ্ববর্তী মুসলমান ভাইরা এত বড় একটা মন্দির করলাম, কেউ বাধা দিল না, তার রহস্যটা কি এটাও জানতে হবে। কারণ বলেন, আমরা শুনেছি, এখন যদিও বিতর্ক করতেছে, আমরা শুনেছি ভোটের সময় সবাই এই মন্দিরে গিয়েছিল, সব দল। না না, শুধু ভোট না, আমি যখন মন্দিরের কাজ শুরু করি, আমার পার্শ্ববর্তী যারা মুসলমান ভাই আছেন, যারা আমার এলাকাবাসী আছেন, আমাদের গ্রামে 3টা সমাজ ছিল, হিন্দুদের মধ্যে 3টা সমাজ ছিল, তারা এক এক সময় এক এক পূজা করতো এই মন্দিরে। আমি 3টা সমাজকে এক করছি, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আমি আমার পার্শ্ববর্তী মন্ডলপাড়া, হাঁসবাড়ি, শালমারা সমস্ত মানুষকে ডাকছি, তারা আসছেন, এসে তাদেরকে আমি ডেমো করছি, ডেমো ভিডিও দেখাইছি যে আমি এই সকল সনাতনীদেরকে নিয়ে, যে তোমার একটা আইডি ছিল, ফেসবুকের একটা আইডি ছিল, সবাইকে আগে থেকে আমি জানিয়েছি যে আমি একটা সুন্দর মন্দির করতে চাই। আমার কিছু বদনাম মানুষ যে বলতেছে, এগুলো আমি একটা ধর্মের পথে যেতে চাই। তখন সকল সনাতনী উৎসাহ দিয়ে বললেন, আপনি মন্দির শুরু করেন, আমরা আছি। হ্যাঁ, তখন আমি আস্তে 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 ৩৫,০০০ টাকা নিয়ে, দেখুন ৩৫,০০০ টাকা দিয়ে যেখানে মন্দিরের কাজ শুরু করলাম, দেখুন মসজিদ আর মন্দিরের কাজ যদি নিঃস্বার্থ ভাবে, সৎ ভাবে আপনি যখন তৈরি করা শুরু করবেন, ওপরওয়ালা এগুলো কাজ আটকায় না। কারণ মন্দির মসজিদ দেখতেছি হয়ে যায়, শুরু করলেই হয়ে যায়, মন্দির শুরু করলেই, তবে নিয়ত থাকতে হবে, নিয়তে বরকত। নিয়ত করবেন আপনি, মানে একদম সৎভাবে থাকবেন, আপনি 1টি টাকা ভক্তের খাবেন না। তখন ভগবান বলে এটাই আমার সত্যিকারের ভক্ত, ওর মধ্য দিয়েই ভালো কিছু হোক, তখন এই কাজটার সফলতা আসে। ঠিক যখন সবাই এলাকা মানুষ বললো যে তোমার মন্দির তুমি করবা, তুমি কি বিগ্রহ কত ফিট করবা, না 100 ফিট করবা, না 200 ফিট করবা, এটা তোমার ব্যাপার। এখানে আমাদের গ্রামবাসীর কিছু নাই। অবাক করার বিষয় হচ্ছে 160 জন যারা কর্মচারী কর্মকর্তা, 160 জন, 135 জনই মুসলমান। তাই নাকি? হ্যাঁ, 135 জনই মুসলমান। এখানে কোনো বৈষম্য হয় নাই। এখানে যখন আমরা এই যে রোজার ঈদে 4000 পরিবারকে আমি কাপড় দিয়েছি, সব মুসলমান। দুর্গাপূজার সময় 40 টন চাল দিছি, খালি হিন্দুই খাবি, মুসলমানও খা। এখানে এই যে আমার কোরবানি ঈদে অনেক মানুষকে আমি কাপড় দিছি, কারণ সম্প্রীতির বাংলাদেশ। এই মন্দিরটি হয়তো আমাদের উপাসনালয় কেন্দ্র, কিন্তু মুসলমানদের এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাদের অনেক দোকান, তারা দোকান দিচ্ছে, তারা অটো চালাচ্ছে, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। শুনেছি এই অঞ্চলকে কেন্দ্র করে আপনারা হসপিটালও করতে চাচ্ছেন, এটা আমরা শুনেছি। আমি বলতেছি এখানে একটি কমপ্লেক্স, 70% পাশাপাশি আমাকে বিভিন্ন জায়গা থেকে সনাতনীদের টাকা দেওয়া শুরু করলো। কেউ 1 শতক জমি দিছে, কেউ 20,000 ইট দিছে, এগুলো সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে আমি দিছি। তখন আমার চিন্তা হলো, খালি মন্দির করলে ধর্ম রক্ষা হবে না, তাহলে কি করতে হবে? ধর্ম শিক্ষা দিতে হবে এই সনাতনীদেরকে। তখন আমি গুরুকুল চালু করলাম, 400 ছেলে মেয়ে। ভালো কাজ করেছেন। গুরুকুল আমাদের ভারত উপমহাদেশের এটা ঐতিহ্য, খুব ভালো একটা কাজ করেছেন। তখন আমি গুরুকুল চালু করলাম। গুরুকুলের বিভিন্ন গ্রাম থেকে বাচ্চা নিয়ে এসে সকাল 6টায় ভ্যান দিয়ে, অটো দিয়ে সে বাচ্চাদেরকে নিয়ে এসে তাদেরকে পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন দিয়ে ধর্মটা কি এটা জানো। হ্যাঁ, উনি তখন আমি তখন ভ্যান দিয়ে এরপরে বৃদ্ধাশ্রম করছি, সেখানে 40 সিটের বৃদ্ধাশ্রম করছি। কারণ আমার বাবা যেহেতু গুচ্ছগ্রামে আছে, আমি জানি আমার বাবার কষ্টটা কোথায়। হ্যাঁ, আমি জানি আমার যখন বাড়িঘর ছিল না, আমি জানি বৃদ্ধ বাবা মারা কত কষ্ট পায়। সেই সুবাদে আমি তখন একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম। এই বৃদ্ধাশ্রমে শুধু হিন্দুরা না, সবাই থাকতে পারবে। তবে এরপরে চিন্তা করলাম, থাকার ব্যবস্থা হলো, মানুষের কর্মের ব্যবস্থা হলো, চিকিৎসার ব্যবস্থা। তখন আমি সনাতনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য জায়গায় ক্রয় করলাম। সেখানে মুসলমান ভাইরা অতঃপরিত ভাবে এলাকার মানুষ যে যা পারছে আমাকে সহযোগিতা করতেছে। এলাকার মানুষ ছাড়া এতদিন তো কোনো কথা হলো না। আজকে ফরিদ ভাইকে আপনাকে চিনি, লাইফে আসছি এই মন্দির বিষয় নিয়ে। মন্দির তো কালকে হয়েছে না, মন্দির তো 1 মাস আগে হয়েছে না, তাহলে এতদিন কেন?
কারণ রাম বিগ্রহ যখন, এখানে তো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, 6 মাস আগে কমপ্লিট হয়ে গেছে, 6 মাস আগে সেখানে উদ্বোধন করছেন এলাকাবাসী, আমাদের এমপি মহোদয়, এখানে জনপ্রতিনিধি সাদিক সাহেব, সব দলের লোকেরা এখানে এসে উদ্বোধন করে গেছেন, তখন তো কোনো কথা হলো না। এরপরে ভগবান শ্রীরামের 100%-এর মধ্যে 80% কাজ শেষ, 80% কাজ শেষ, সেখানে বলা হলো মানে ভগবান শ্রীরাম বিগ্রহের 80% কাজ সমাপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, মাত্র 20%, খালি প্লাস্টার করবে আর রং করবে। সেখানে আমরা যেহেতু ভারতকে দেখানোর জন্য, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সকল সনাতনীকে এক করার জন্য, সকল সম্প্রদায় হিন্দু মুসলমান মিলে এক থাকার জন্য আমরা ভারতকে দেখাতে চাইছিলাম আমরাও বাংলাদেশের হিন্দুরা পারি সেই ভগবানকে বড় চোখে দেখার জন্য। এটাই তো মূল উদ্দেশ্য ছিল আমার, সাম্প্রদায়িক সংস্কৃতির নিদর্শন হিসেবে তুলে ধরতে চেয়েছে। এক মন্দির করে কি যদি ভারত দখল হইতো, এক মন্দির করে যদি ভারত দখল হইতো, তাহলে তো এখানে আমার কিছু বলার থাকে না। পিনাকি দাদা, উনি মাস্টার মাইন্ড গুজবের দাদার যে দাদা আশুতোষ ভট্টাচার্য, উনি 10,001 টাকা দিয়েছেন এই মন্দিরকে। পিনাকি ভট্টাচার্য আপনার ওনার আপন পৃষ্ঠত ভাই, হ্যাঁ, ওনার বাড়ি বগুড়া, উনি ওনার পরিবার সহকারে মন্দির দেখে গেছেন। আজকে বলেন এই ম্যাপ এই ভারত দখল করতেছে। দেখুন, একটা মন্দির দিয়ে ভারত দখল হয় না, বরঞ্চ গাইবান্ধা জেলা তথাকথিত রংপুরের উন্নয়ন হতো, বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসতেন, এই মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত, এলাকার জমি জমার দাম হয়ে যেত, শিল্প কারখানা তৈরি হতো। অবশ্যই। আজকে রংপুরের বাসীকে তাদেরকে ধর্মের অনুমতি দিয়ে, ধর্মকে ব্ল্যাকমেল করে এই আজকে রাম মন্দিরের কাজ বন্ধ করা হলো। আমি জনাব তারেক রহমান স্যারকে বলতেছি, আমাদের স্বাধীনতা আমাদের 14 গোষ্ঠী বাবা দাদারা এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে সোনার বাংলা আমরা পেয়েছি। আমার সোনার বাংলা আমি ভালোবাসি। সেখানে যদি 20 বছরের মধ্যে যদি আমি ভারত যেয়ে থাকি, কোন ট্রেনিং নিয়ে থাকি, আপনি প্রমাণ করুন। যদি প্রমাণ করতে না পারেন, কালকা থেকে রাম মন্দিরের কাজ শুরু করে দেন। আমরা সেটা আশা করি। এটা বাংলাদেশের মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তিরা, কারণ কোন মুসলমানদের এত কোনো আপত্তি থাকার কথা না, কারণ 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে একটা রাম মন্দির বা রাম মন্দির নির্মাণ হলে তাতে কি যায় আসে? আর এই বাংলাদেশে তো এমন কোন অঞ্চল নাই যেখানে রাম নামে কোনো এলাকা নাই। রামচন্দ্রপুর, রামপুর, আমার গ্রামের নামই তো রামচন্দ্রপুর। আমাদের যে এমপি মহোদয় থাকেন, আমাদের যে এমপি মহোদয় রামকৃষ্ণপুর। জি, তাহলে রামকৃষ্ণপুর, আমার এলাকায় আছে রামনগর, রামকৃষ্ণ আমাদের এলাকাতে, বাংলাদেশে কোথায় নাই? আমাদের কিন্তু পার্শ্ববর্তী মুসলমানদের কোনো সমস্যা নাই। পার্শ্ববর্তী মুসলমানদের একটাই কথা, তুমি তোমার কাজ করো, আমরা তোমার পাশে আছি। সকল মুসলমান কষ্ট পাচ্ছে। বরং ওই এলাকা, আমি বারবার বলেছি যে ওই এলাকায় যদি এই আপনার কার্যক্রম চলমান থাকে এবং সনাতনীদের ভগবান রামচন্দ্রের বিগ্রহ নির্মাণ হয়, তাহলে ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই এখানে তো সপ্তাহে হিন্দু বাস করে না, এখানে মুসলমানও আছে, তাদেরও তাই। না, আমাকে চেয়ারম্যানই তো 10,000 টাকা দিছে। আমাদের যে বর্তমান চেয়ারম্যান, টিটু চেয়ারম্যান, উনি যথেষ্টভাবে মন্দিরের সহযোগিতা করেন, সব সময় সহযোগিতা করেন। কই, উনি তো আমাকে বাধা দিল না, হরিদাস তুমি এটা কেন করতেছো? এখানে হাসপাতাল হলে, শিক্ষা প্রতিষ্ঠান হলে, গুরুকুল হলে মানুষের লাভ হবে, ওই অঞ্চলে লাভ হবে, জমির দাম বাড়বে, মানুষের জীবন মান উন্নয়ন বাড়বে, যাতায়াত বাড়বে এবং দেশ বিদেশে সুনাম হবে। নিঃসন্দেহে 80% হয়ে গেছে, হঠাৎ করে 20% নেতারা সমাজ, অবশ্যই সন্দেহজনক, কোনো সন্দেহ নাই। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, আপনার পোস্টে আমি দেখলাম যেখানে আপনাদের 40 কোটি টাকা আপনাদের প্রজেক্ট, ঠিক আছে? তো আমরা প্রজেক্ট না, এটা কোনো প্রজেক্ট না, এটা হচ্ছে সকল সনাতনীরা যা দিচ্ছে এখানে তাই তৈরি হচ্ছে কাজ। চলমান, মানে এটা প্রজেক্ট না, চলমান, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, থামবে না, এটা বুঝতে পারছি। সুতরাং এখানে কি হলো না হলো, আপনি অবাক শুনবেন, অবাক হবেন, এখানে যে দোকানদাররা আছেন ম্যাক্সিমামই হচ্ছে মুসলমান দোকানদার। হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং এখানে কিন্তু প্রতিদিন 50,000 লোকেরা আসে। যদি 50,000 লোক যদি 10 টাকা করে দেয় মন্দিরে, 5 লক্ষ টাকা হয়, 5 লক্ষ টাকা ডেইলি হয়। শুধু 10 টাকা, অনলি 10 টাকা, 10 টাকা করে দিলেও 5 লক্ষ টাকা হয়, ঠিকই বলেছেন। তাহলে মন্দিরে, পাগলা মসজিদ কোথায়? পাগলা মসজিদ কোটি কোটি টাকা ওঠে প্রতি মাসে, কোটি টাকা। তাহলে এখানে টাকা তো মানুষ দিতে চায়, এখানে অন্যায় করতে হয়, প্রতারণা করতে হয়, মানুষকে চাঁদা নিতে হয়। ইসলাম ধর্ম বলেন আর সনাতন ধর্মই বলেন, ধর্মীয় ভাবাবেগ, আমাদের দেশের মানুষ ধর্মপ্রবণ, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধতা বিপজ্জনক। আমাদের দুই ধর্মেরই মানুষ ধর্মভীরু, এই জন্যই পাগলা মসজিদে মাসে মাসে দেখা যায় কোটি কোটি টাকা চলে আসে। মন্দিরে তো অবশ্যই আসবে, আসতেই পারে, এটা স্বাভাবিক, এবং এটা দিয়ে আপনি কাজ চালাবেন, কোনো সন্দেহ নাই। শুধু আমার ধারণা শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরাও। আপনি যে হাসপাতালের কথা বললেন, আপনি যখন হাসপাতালের ঘোষণা দিবেন, আমি তো সেখানে কমপক্ষে 1 লক্ষ টাকা দিব। হাসপাতালটা কেন হয়? মানুষ যখন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, এখনকার দিনে কিন্তু বিভিন্ন আইসিইউ নামে ব্যবসা হচ্ছে, বিভিন্ন ব্যবসা হচ্ছে। সেখানে মানবতার দিক থেকে ভক্তরা যদি 10 টাকা 20 টাকা দিয়ে যদি মেডিকেলটা হয়, এখানে মুসলমান ভাইরাও তো উপকৃত হবে। আর সবাই আসবে, শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, দেশি বিদেশি সবাই আসবে, কোনো সন্দেহ নাই। তারপর আপনি যে অঞ্চলে করেছেন সেটা হচ্ছে অত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা, সেখানে হঠাৎ আরো ভালো। এই যে বাংলাদেশের মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসা করতে যাচ্ছে, তাদের কি কষ্ট, তাদের কি বেদনা আমি জানি।
তাদের কি অর্ধ কষ্ট হয় আমি জানি যে আপনি হসপিটাল করলে আমি তো আপনাকে আমার মতো লোকেরা তো চাঁদা দিবেই, বরং যারা এই যে ভারতে চিকিৎসা করতে যায় তারাও আপনার ওখানে চাঁদা দেবে, আমি জানি সেটা হিন্দু মুসলমান প্রশ্নে না। না না, আমার প্রশ্ন কি ছিল জানেন? আমার ওই যে ভারতের চেয়ে বড় রাম মন্দির, ভারতের চেয়ে বড় হসপিটাল কেন কেন করতেছি? আমরা বাংলাদেশি, আমাদের যা সম্পদ আছে, যা সঞ্চয় আছে, এটা দিয়ে আমরা বিশ্বকে দেখা দিতে চাই আমরা বাংলাদেশ পারি। এটা আমার উদ্দেশ্য ছিল। সেখানে ভারতের এজেন্ট বানিয়ে দিল আজকে আমাকে। গুরুত্বপূর্ণ তথ্য দিল রাম মন্দির নিয়ে শেখ ফরিদ। আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে, দেখেন উনি আবার উল্টো অভিযোগ করে আদ্দিন হসপিটাল বন্ধ করতেছে ভারতে যাতে রুগী যায়, আর আপনি নিজে হসপিটাল করতে চাচ্ছেন জনগণের সহযোগিতা নিয়ে, দেশি বিদেশি সহযোগিতা নিয়ে, সাধারণ হিন্দু মুসলিম বৈদ্যুতিক সবার সহযোগিতা নিয়ে, তখন বলে যে এটা হলো ভারতের ষড়যন্ত্র। মানে অদ্ভুত ব্যাপার, এরা মানে একই কথা এক যাত্রায় দুই বিচার করে এরা। দেখেন ওইখানে অভিযোগ করতেছে যা, এখানে তার উল্টা। আমি অবশ্যই আপনার হাসপাতাল হোক এটা শুভকামনা জানাই, এবং আমরা সহযোগিতা করবো, সহযোগিতা আনিয়ে দেবো, আপনাদের কোনো সমস্যা নেই। আপনি বড় ভাই বড় ভাই একটা কথা বলি, জি, বলেন। আপনি এতদিন লাইভ করে আসতেছেন, জি, অনেক আপনার কিন্তু ভালো মন্দ মানুষ থাকবে, সবার সাথে জি আছে। অনেক ভালো। আমি হরিদাস ভক্তের দাস, ভগবানের দাস। আমি চেষ্টা করব আমি আমার ধর্মটাকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য, কারণ অন্য দেশের সংস্কৃতি এই দেশে আমি ঢুকাবো না, এটা না, না, আমার চ্যালেঞ্জ ছিল। অন্য দেশের সংস্কৃতি আপনি কেন ঢুকাবেন? আমাদের বাংলা সংস্কৃতি তো ঋদ্ধ সমৃদ্ধ। হ্যাঁ। আমাদের কি সংস্কৃতির অভাব আছে? আমাদের শিল্প সাহিত্য সঙ্গীত সংস্কৃতির, এই বাংলার অঞ্চলের সাহিত্য সঙ্গীত সংস্কৃতি তো অভাব না, আপনি কোথা থেকে আনবেন? এবং এটাই তো যথেষ্ট আমাদের জন্য। জি, ঠিকই বলেছেন, ধন্যবাদ। আপনি বলে যান। দাদা এখন কি বলা হচ্ছে, হরিদাসকে অ্যারেস্ট করা হোক। আমার ভগবানের মন্দির বলে ভেঙে ফেলতে বলতেছে, সংস্কার করতে বলছে। আমি সবাইকে বলতে চাই, যদি আপনাদের আইনে থাকে, যদি আপনারা আইন করে ভাঙতে পারেন আসেন ভাঙেন, কিন্তু আমি আমার ভগবানকে ভাঙতে পারবো না, আমি আমার ভগবানকে অপসংস্কৃত করতে পারবো না। যদি আপনাদের অ্যাবিলিটি থাকে, ক্ষমতা থাকে, আইন থাকে, আপনার যদি মানবতা না থাকে, আসুন ভাঙুন। আমরা আপনার এই কাজে আমরা শুভকামনা জানাই, এবং আপনার এটা হোক আমরা চাই। আইনগত যদি আপনি ত্রুটি করে থাকেন অবশ্যই সেটা আইন দেখবে, সেটা আইনের কাজ, সেটা তো প্রতিবাদের কিছু না। আপনি যদি কোনো অন্যায় করেন, বাংলাদেশের 8টা গোয়েন্দা সংস্থা আছে, তারা কি বসে আছে হরিদাসকে এতক্ষণ বসিয়ে রাখছে? যদি আপনি সত্যিই কোনো ভুল কাজ করতেন, অন্যায় কাজ করতেন, এতক্ষণ 8টা গোয়েন্দা সংস্থা কখন আপনাকে মিথ্যা অভিযোগে ধরে নিয়ে যায়? তারা কি আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যেখানে হাজার হাজার মানুষ আন্দোলন করলো, ওই আন্দোলনের টেক্কা না দিয়ে আমাকে হরিদাস মন্দিরে রাখলো? হ্যাঁ, এত এটা সহজ, কেমন? এতই সহজ, আর আপনি এতগুলো আন্দোলন ঠেকা দিয়ে হরিদাসের পাশে 50টা পুলিশ দিয়ে হরিদাসকে পাহারা দিল। আমি ন্যায়, আমি নিরপরাধ, আমি সত্য পথে আছি, বাংলাদেশ সরকার সত্য পথে আছে, ন্যায়ের পথে আছে। আপনার এই লাইভের উপস্থিতি এবং আপনার টোন বলে দিচ্ছে আপনি নির্দোষ নিরাপদ মানুষ, কোনো সন্দেহ নাই। আপনি একটা মহৎ কাজে এগোচ্ছেন, আপনার এই মহৎ কাজে আমরা থাকবো। শুধু হিন্দুরা না, এখানে মুসলমানরা থাকবে বলে আমি বিশ্বাস করি। যারা প্রকৃত মুসলমান তারা আপনার সাথে থাকবে, আপনার ভালো কাজ, অন্তত আপনার হাসপাতালের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। আর আপনার ধর্মীয় অধিকার আপনি নৈতিকভাবে বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে আপনি সেটা পালন করার অধিকার রাখেন। অবশ্যই আপনি সেটা করতে পারবেন এবং করবেন, কোনো সন্দেহ না। আপনার আমাকে ধর্ম মানলো কে মানলো না সেটা বলছি না, কেউ কারো ধর্ম, সেটা ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তার অধিকার সে পালন করবে, এটা বাধা দেওয়ার অধিকার কারোই নাই। আন্তর্জাতিক আইনেও নাই, বাংলাদেশ আইনেও নাই। আর আপনি বাংলাদেশের নাগরিক, আপনার কোনো ভয় করার কিছুই নেই। আমরা মনে করি আমি কিন্তু পাসপোর্ট দিয়েছি, গোয়েন্দা সংস্থা আসছিল মিনিমাম 10-12 টিম আসবে ঢাকা থেকে, বিভিন্ন এই কয়দিন যা শুরু হয়েছে আমার শারীরিক ভাবে, তারা বলছে এই গল্প তো রাজার গল্প শুনি, খালি ফেসবুকে রাজার গল্প শুনি, মানে এতে আপনি সত্যিকার একজন ভালো মানুষ, আপনি যা ইনকাম, ওনারা নিজে ক্যাশে বসেছিলেন, গোয়েন্দা সংস্থার লোক একদিন বসেছিলেন কাউন্টারে, যে আসলে এটা রাজার গল্প নাকি এটা পাটপাড়ি টাকা নাকি এটা দুর্নীতি টাকা আছে। উনি অবাক হয়ে গেছেন, দাদা এইরকম মন্দির 20টা করা যাবে যদি আপনি ন্যায়ের পথে থাকেন। আপনার প্রতিষ্ঠান সেখানে হবে, আমরা আশা করি বাংলাদেশে এরকম আরো প্রতিষ্ঠান হবে। আপনি যে কাজটা করেছেন, আপনি একটা পথ, আপনি এই কম বয়সে এত ঝুঁকি নিয়েছেন। আমি শেখ ফরিদ 15 বছর যাবত চেষ্টা করতেছি একটা হসপিটাল করার, সেইখানে জমি পর্যন্ত আজকে নিতে পারেন, শুরু করে দিয়েছেন। আপনাকে অবশ্যই অভিবাদন জানাবো, আপনি এই বয়সে করতে পেরেছেন। আপনাকে অনেকেই স্যালুট জানাবে, এবং আমি বিশ্বাস করি যে আপনার এখানে আপনি বেআইনি কিছু করেন না। আর বেআইনি কিছু করলে আমরা আপনার পক্ষে থাকবো না, এটা স্বাভাবিক। দাদা হিন্দুদের জন্য ভারতে যাওয়া কি সহজ না? হিন্দুদের জন্য ভারতে যাওয়া এত বড় ঝুঁক ঝামেলা, আমি তো পালাই যেতাম ভারতে। 1 কোটি মুসলমান অনুপ্রবেশকারী হইতে পারে, আপনি যেতে পারবেন না? অবশ্যই আপনি পালাই যেতে পারবেন। না, আমি যদি অন্যায় করতাম, আমি ভারতে যাইতে আমার মানে একদিন লাগতো। আপনি যদি অন্যায় করবেন, এত কোটি টাকার ব্যাপার, আপনি আগেও চলে যেতে পারতেন। আপনি এখন কেন আগেই চলে যেতে পারতেন এগুলো না করে? এগুলো আমরা বুঝতে পারতেছি। এখন আমরা জানি যে এই সমাজে খারাপ কাজের কোনো বাধাগ্রস্ত হয় না, ভালো কাজ যারা করতেছে তারা, বরং আমি মনে করি আপনার এই বাধা আপনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং আপনার এই প্রতিষ্ঠান, যেমন এই যে আজকে আমি বললাম আপনার হাসপাতালের সাথে আমিও ফরিদ থাকবো, আরো আমার শুভাকাঙ্ক্ষীরা থাকবে, এইভাবে আপনার পক্ষে লোকজন আসবে, চলে আসবে, অবশ্যই চলে আসবে, কোনো সন্দেহ নেই। বরং অনেক সময় বাধা সাপে বর হয়ে যায়, বাংলা একটা প্রবাদ আছে না, সাপে বর। আপনার জন্য
আমি বিশ্বাস করি। আর আপনার যেহেতু চিন্তা অনেস্ট, আপনি পালিয়ে যাচ্ছেন না, পাসপোর্ট দিয়েছেন, সো হোয়াট, আপনি কালকেই ভারতে পালিয়ে চলে যেতে পারেন, কোনো বিষয়ই না। 2000-5000 টাকা হলে পালিয়ে চলে যাওয়া যায়। তাহলে আপনি সেখানে যান নাই, তার মানে কি আপনি অনেস্ট, কোনো সন্দেহ নাই। আর আপনি লাইভে এসে কথা বলতেছেন বিটলামি করার জন্য নয়। আমি চ্যালেঞ্জ করলাম সরকারকে, চ্যালেঞ্জ করলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আমি দুর্নীতি করছি কিনা খুঁজে বের করুন। না, আপনার আমি আমি অন্তত মনে করি যে আপনি দুর্নীতি করেননি, কারণ দুর্নীতিবাজের গলা এত শক্ত হয় না। সামনে এসে অন্তত আমরা যারা আমি হলাম ক্রিটিক, আমি শুধু আলোচক না, আমি সমালোচক। আমিও তো আপনাকে ছাড়বো না, আমিও তো একটু পরে আপনার প্রশ্ন করা শুরু করবো দর্শকের পক্ষ থেকে, কারণ আমরা চাই বিষয়টা পরিষ্কার হোক। এখানে এনেছি কেন জানেন আপনাকে? বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক, আপনার সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার হোক, হিন্দু মুসলিম সম্পর্কে ধারণা পরিষ্কার হোক। আপনি যে এই জায়গা সম্পর্কে মৌলবাদীরা ছড়িয়েছে, পাকিস্তানপন্থীরা ছড়িয়েছে, এটা নাকি সরকারি জায়গা, কার জায়গা? রেলের জায়গায় আপনারা মন্দির করতেছেন, ঠিক আছে? এগুলো তাদের দাবি, কিন্তু আপনি বলেছেন যে এগুলো হচ্ছে দেবোত্তর সম্পত্তি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই যারা মুসলমান, দেবোত্তর সম্পত্তি মানে আমরা যেটা ওয়াকফ করে দেই, মানে দান করে দেই, সেটা বুঝার চেষ্টা করে। দেবোত্তর মানে দেবতা এসে দিয়েছে নাই, এই দেশের যিনি এই জমিটা দান করে দিয়েছেন দেবতাদের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে দেবোত্তর সম্পত্তি। সেখানে না সরকারের দাবি থাকে, না কোনো ব্যক্তির দাবি থাকে। সেই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল। আরেকটা প্রশ্ন আপনাদের, যারা আমাকে প্রশ্ন করেছে মন্দিরটা রাম মন্দির হচ্ছে কিনা, না রাম মন্দির নয়, এখানে রাম এটা একটা রামের বিগ্রহ, রামের বিগ্রহ, রামের সর্বোচ্চ একটা বিগ্রহ বানানোর চেষ্টা তারা করেছিলেন। 80% সমাপ্ত হয়েছিল। এই তথাকথিত আন্দোলন এবং ভুল ইনফরমেশনের কারণে এটা স্থগিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যারা মুসলমান তারা এটা বোঝার চেষ্টা করবেন যে এটা একটা তার ধর্মের অধিকার, তিনি সেটা করে যাচ্ছেন, এবং তিনি সাথে সাথে সামাজিক যে মানুষের উপকার করার জন্য, মানবিক কাজ করার জন্য হসপিটাল, গুরুকুল এবং পাশাপাশি তিনি বৃদ্ধাশ্রম সেখানে করছেন। এবং তার এইখানে অর্থনৈতিক বিষয়গুলোর সাথে সিংহভাগই মুসলমান জড়িত, মানে লাভটা অর্থনৈতিকভাবে কারো মুসলমানের। এখানে হিন্দু মুসলমান না, আমরা মনে করবো আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ। আর এটা যদি হয় তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রশংসা সেটা আরো বেশি হবে। মানুষ বলবে এই যে দেখো, ভারতের বাংলাদেশের মতো জায়গায় এত দীর্ঘ, এত বড়, এত বৃহৎ একটি রাম মূর্তি নির্মাণ হয়েছে। এটা বাংলাদেশের জন্য, হিন্দুদের জন্য তো অবশ্যই তাদের জন্য পূজনীয়, মুসলমানদের জন্য সুনাম যে এটা মুসলিম প্রধান দেশে এটা প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা সরকারেরও সুনাম হবে বলে আমি মনে করি। জি প্লিজ বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত ঘটনা ঘটতেছে, এত কিছু হচ্ছে, আমার পিনাকি ভট্টাচার্য যদি বাংলাদেশে আসতেন, উনি বাংলাদেশকে ভালোবাসেন, আমি ওনাকে, প্লিজ ওর নামটাই নিয়েন না, এই হলো না, আমি দাদাকে অনুরোধ করবো, দাদা আপনি দেশে আসুন, আপনি আমার মন্দিরে এসে একটু পূজা দিয়ে যান। যেহেতু আপনি পিনাকি ভট্টাচার্য, দাদাকে অনুরোধ করবো আপনি একটু পূজা দিয়ে যান, আপনি মায়ের পায়ে একটু জল নিয়ে যান। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সম্প্রীতির বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবো, বৌদ্ধ খ্রিস্টান, কারো হাতে কেউ উস্কানিতে পা দিবেন না। আমরা মানুষ, আমাদেরকে মরতে হবে। আজকে আমি যা করতেছি এটার ফল, এটা সুফল 200 বছর হলেও আমার সকল সনাতনীরাই ভোগ করবে, এই এলাকার মুসলমান ভাইরা, পার্শ্ববর্তী মুসলমান ভাইরাই ভোগ করবে। আমাকে আমার রামের মূর্তিটি করতে দিন, আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এবং গুজবে কোনো কান দিবেন না। এখন উনি তো নিজেই গুজববাজ, উনি কান দিবেন, উনি নিজেই গুজববাজ, ঠিক আছে? হ্যাঁ, উনি নিজেই গুজববাজ, তার কাজই হলো গুজব। যাই হোক, ওটা আপনার কাছে আমার সুনির্দিষ্ট কিছু প্রশ্ন। প্রথমত আপনার স্বপ্ন আমরা জানলাম, আপনার ত্যাগ তিতিক্ষার কথা শুনলাম, আপনি বিপদে পড়েছিলেন তা শুনলাম, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, র্যাব ধরে নিয়ে গেছে, মানে আপনার এখন শুধু বিমান বাহিনী আর সেনাবাহিনী ধরে নিয়ে যাওয়া বাদ রাখছে আর কি। সেনাবাহিনীও নিয়েছে জানি, বিমান বাহিনী এসে হেলিকপ্টার ধরে নিয়ে যাওয়া বাদ রেখেছে। আর প্রিয় দর্শক, আপনাদের একটা জিনিস বলি, যার নাম এখানে আপনারা দেখতেছেন, যে যিনি এই রাম গোবিন্দ ও কালী মন্দির, রাধা গোবিন্দ কালী মন্দির প্রতিষ্ঠিত করেছেন এবং সাথে রাম ভগবান রামের বিগ্রহ তৈরি করার চেষ্টা করতেছেন, তিনি বয়সে কত কম আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি কথা, আমিও কিন্তু মনে করেছিলাম অনেক, আমি এত আলোচক এত কিছু জানি, আমি ভেবেছিলাম এই লোকটা কম পক্ষে আমার সাথে 5-10 বছর বড় হবে, কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। আপনারা দেখেছেন, আসলে এখানে একজন কমেন্টস করেছে যে স্বপ্নের চেতনার কোনো বয়স হয় না। এই আমাদের এই বাংলাদেশী নাগরিক একজন সনাতনী বন্ধু, তিনি প্রমাণ করে দিয়েছেন যে চেতনা এবং স্বপ্ন এগুলো বাস্তবায়নের জন্য বয়স কোনো ফ্যাক্টর না। সেটা 70 বছরও হইতে পারে, 30 বছরও হইতে পারে, 50 বছরও হইতে পারে, 40 বছরও হইতে পারে, এবং সেটা ধনী মানুষ হলেই যাবে তা না। তিনি বলেছেন তিনি ধনী মানুষ না, অত্যন্ত তিনি নিজেকে দাবি করেছেন হিন্দুদের মধ্যে নিম্নবর্ণ, তারপর তিনি দাবি করেছেন দরিদ্র, তার ভাইরা এখনো দরিদ্র, তার বাবা এখনো গুচ্ছগ্রামে থাকে, তারপরও যে স্বপ্ন দেখেন, কত বড় প্রজেক্ট, হাসপাতাল, গুরুকুল, বৃদ্ধাশ্রম, মন্দির, দুইটি মন্দির, ভগবান রামের বিগ্রহ, এই যে চিন্তা চেতনা বাস্তবায়ন, এটা করতে কিন্তু বিশাল স্বপ্নের দরকার, সাহসের দরকার। আমরা মনে করি আপনি আমাদের এবং আগামী প্রজন্মে, সেটা হিন্দু না শুধু, এমনকি মুসলমানদেরও, তাদেরও যদি এরকম স্বপ্ন থাকে, আমি মনে করি আপনার এই স্বপ্ন আদর্শ থাকবে যে টাকা ছাড়াও, দরিদ্র পরিবারে হয়েও, কম উচ্চ শিক্ষিত না হয়েও, রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া অনেক বড় কিছু করা যায়, তার প্রমাণ আপনি। জি প্লিজ আমাকে বলেন যে আপনার নেক্সট পরিকল্পনা কি, মানে এটাকে আপনি। আমার নেক্সট পরিচালনা হচ্ছে, বিদেশি পর্যটকরা আসবে, আমার মন্দিরের জায়গা বাড়বে। এখানে 140টি মন্দিরের মধ্যে 33টি মন্দির কিন্তু কমপ্লিট, 140টি মন্দিরের মধ্যে 33টি মন্দির কমপ্লিট, অনলি 2 ইয়ার্স। আরো জায়গা বাড়বে। এখানে অনাথ আশ্রম করার চিন্তা আছে। এখানে আমি একটা
আমি একটা জলের ফ্যাক্টরি করব, যেখানে হাজার হাজার মানুষ কাজ করবে। এখানে আমরা যে ওই যে ধুতি বানাই, সুপেয় পানি, ধুতি ধুতি। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা, আমরা যে ধুতি বানাই, এই ধুতির ফ্যাক্টরি আমি দেবো, যেন আমাদের জিনিস, আমাদের বানানো জিনিস আমরাই যেন করতে পারি। আমার চিন্তা আছে এই সনাতন ধর্মকে জাগ্রত করা, এই সনাতন ধর্মকে সর্বোচ্চ সনাতন জায়গায় পৌঁছানো, এটাই আমার স্বপ্ন। সবাইকে নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে আমি একটা বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য করবো। চমৎকার বলেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা জনাব শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবার বলি প্রিয় দর্শক, অনেকেই তার নাম জানেন না, শুধু মন্দির হিসেবে জানেন। তার নামটা অনেক লম্বা, আমিও মনে করতে কষ্ট হয়, তাকে শুধু আমি হরিদাস বলেই জানি। শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আবার বলছি তার নাম হচ্ছে, অনেকেই লিখতেছেন আমার ব্যক্তিগত মোবাইলে মেসেজ করতেছেন, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন অনেকেই। কেন অনেকে আবার ভয়ে এখানে কমেন্টস করেন, তারা নাম জানতে চেয়েছেন। তার নাম হচ্ছে, আপনার পিতার নাম জানতে চেয়েছে, শ্রী শ্রী হরিদাস। গোপীনাথ চন্দ্র তরণী দাস, শ্রী গোপীনাথ চন্দ্র তরণী দাস। হ্যাঁ, তার পিতার নাম হচ্ছে শ্রী, আবার বলেন প্লিজ। গোপীনাথ চন্দ্র তরণী দাস। আর ওনার নাম হচ্ছে, যিনি আমাদের সাথে কথা বলতেছেন, যিনি শ্রী রাধা গোবিন্দ, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির, পলাশবাড়ি, গাইবান্ধা, রংপুরের যে মন্দির আলোচিত, যেগুলো নিয়ে কথা হচ্ছে, তিনি তার প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি আমাদের সাথে যিনি কথা বলতেছেন, যে প্লিজ আপনার স্বপ্ন আমরা শুনলাম, আপনি বাংলাদেশ সরকারের কাছে কি মেসেজ দিতে চান? তারেক রহমান। আমি বাংলাদেশ সরকারের কাছে একটি মেসেজ দেব, যারা মৌলবাদী, যারা মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদেরকে সুপরামর্শ দিয়ে এই মন্দিরের পাশে থেকে আমাদের রাম মন্দিরটি যেন হয়, সেটাই আমি চাই। এই রাম মন্দির হলে এই সরকারের লাভ, কারণ বিদেশি পর্যটন বৃদ্ধি হবে, ঠিকই বলেছেন। এই এলাকাটা মুসলমান এবং হিন্দু সমাজটাকে সুন্দর আলোকিত হবে এবং লাভবান হবে। 1 লাখ টাকা জমি 5 লাখ টাকা হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আরেকটা জিনিস বলি, এটা আপনি সরকারের কাছে, অর্থাৎ আমি সরকারের কাছে এই যে আমাদের শ্রী শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস দাবি করতেছেন, তার আবেদন যে সরকার যাতে এই মৌলবাদীদের কথা বিভ্রান্ত না হয়ে, গুজবে কান না দিয়ে, তাকে সহজে, তাকে আইনগত সহজে, তার যে নাগরিক অধিকার তিনি যেন সেটা পান, তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার তিনি যেন পালন করতে পারেন, মানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই। আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশের মুসলমান, সাধারণ মুসলমান তো অবশ্যই সবাই তো আর আপনার বিরুদ্ধে না, যারা মিছিল করেছে না বুঝে তারা হয়তো আপনার বিরুদ্ধে গেছে, কিন্তু সব মুসলমান তো, বাংলাদেশের সব মুসলমান তো আপনার এই কাজের বিরুদ্ধে না। সব না মুসলমান, না না, এখানে 2% আর 98% হলো এই মন্দিরের পক্ষে। যে তাহলে আপনি 2%। আপনি আপনার জেলার তো বলেছেন তারা বাধা দিচ্ছেন, সারা দেশের মুসলমানের কাছে, সাধারণ মুসলমান, মানবিক মুসলমান, তাদের কাছে আপনার কি আবেদন? আমি সকল মুসলমান ভাইদের কাছে আমি বলি, হ্যাঁ। আমি আপনাদের অনুভূতিটা আমি বুঝতে পারি, যেখানে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে, এটা যে এটার সম্পর্ক নেই, জি। এই অনুভূতিটা এই মন্দিরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি। আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ি, হিন্দু মুসলমান মিলে বসবাস করি। আপনাদের ধর্ম আপনারা করবেন, আমার ধর্ম আমি করব। আমার যদি ভুল ত্রুটি থাকে, আমাকে সরকার প্রশাসন দেখবে, শাস্তি দিবে সরকার দিবে শাস্তি। কিন্তু কিছু মৌলবাদীর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আমাকে দোয়া করবেন, আমার ভালো কাজে আপনারা থাকবেন, খারাপ কাজ আপনারা বর্জন করবেন। চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন যাতে তার কাজে, তার এই শুভ কাজে কেউ বাধা না দেয়, তার ধর্মীয় অধিকার, তার আইনগত অধিকার তাকে যেন দেওয়া হয়। আর তিনি যদি অন্যায় করেই থাকেন, তাহলে তিনি তো বলেছেন তদন্ত করুক, তারা কোনো আপত্তি নেই। আর বাংলাদেশের যারা মুসলমান, সাধারণ মুসলমান, তার কাছে তার আবেদন যে এই বাংলাদেশে এই রাম মন্দিরের সাথে, ভারতের রাম মন্দিরের সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ যদি থাকতো, তাহলে ওই এলাকার নামই রামচন্দ্রপুর। আমার এলাকার নামও আছে রামনগর, রামকৃষ্ণপুর, সারা বাংলাদেশে, ঢাকাতেও আছে রামপুরা, কোথায় রাম শব্দটা নাই? এটার সাথে আসলে ওটার সময় গুলিয়ে ফেলবেন না দয়া করে। তিনি তার এই আবেদনটা এখানে করেছেন। আমিও বাংলাদেশের নাগরিক হিসেবে, আমারও জন্ম মুসলিম, ইসলামী পরিবেশে, আমারও জন্ম ইসলাম ধর্মে, আমারও জন্ম মুসলিম পরিবারে। আমিও বলবো যে ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় না রাখেন, তাহলে আপনি আপনার ধর্মকেই অবমাননা করেন। এই বাংলাদেশে এখন যদি এই যে দীপুচন্দ্র দাসকে যখন পুড়িয়ে মারা হলো, দুর্নামটা কার হয়েছে? যে মুসলমানরা, কার উপরে গেল দুর্নাম? মুসলমানের উপরে, ইসলামের উপরে। আজকে এই রাম মন্দিরটা, রাম বিগ্রহটা যারা বানাতে দিচ্ছেন না, তারা হয়তো তাদের কি চেতনা থেকে, তাদের রাজনৈতিক স্বার্থে হয়তো তারা করতেছে, তাদের রাজনৈতিক অপস্বার্থ অর্জনের জন্য এই কাজটা করতেছে। কিন্তু এটা ক্ষতি ইসলাম ধর্মের, ক্ষতি বাংলাদেশের, ক্ষতি মুসলমানের, এবং ক্ষতি বাংলাদেশের অর্থনীতির, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ একটা রাম 10 লক্ষ, আমি যেটা বারবার বলি যে এই মন্দির, এই সনাতনীদের ভগবান রামচন্দ্রের মূর্তি বা বিগ্রহ, আবহ যদি ভাস্কর্য তৈরি করতে না দেয়, তাহলে মানুষ বলবে যে তাহলে কি একটা মূর্তিকে এত ভয় পায় বাংলাদেশের মুসলমান? এই প্রশ্নটা আসবে। অথবা আসবে যে 10 লক্ষ মসজিদ মাদ্রাসা একটা রাম মূর্তি থেকে ভয় পায়, এই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ এটা করতে না দেওয়া, বাধাগ্রস্ত করা মানেই ইসলাম ধর্মকে খাটো করা বলে আমরা কেউ মনে করি। এখন সাধারণ মুসলমান এটা কি ভাববে আমি জানি না, সরকার কি ভাববে, সরকারের ভাবমূর্তির প্রশ্ন। এটা আশা করি খুব শীঘ্রই এটা সম্ভবত এটা স্থগিত করে দেওয়া হয়েছে। এই আদেশটা সরকার প্রত্যাহার করবে বলে আমরা বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি আজও কালো সেটা প্রত্যাহার হবে, কোনো সন্দেহ নাই। আপনার কাজগুলো আপনি করে যাবেন, কোনো সন্দেহ নাই। এবং এই যে আপনার কিছু পোস্ট আমি দেখলাম, সুপ্রিয় দর্শক, তার ফেসবুক পোস্টের নাম হচ্ছে, ইংরেজিতে লিখবেন শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, ভেরিফাইড পোস্ট। তার ওইখানে যাবেন, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। দেখলাম যে তার নামে অলরেডি ভুয়া
ফেসবুক আইডি বানিয়ে ফেলেছে, তিনি তার পেজটা লিখেছেন, বিভ্রান্ত হবেন না, তাকে বলে দেই আমার ফলোয়ার হচ্ছে 143 কে, আমার ফলোয়ার, তাহলে বুঝবে, তাহলে বুঝবে। আমি এখানেও লিংক দিয়ে দিব, আমি শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের ফেসবুক লিংকও এখানে দিয়ে দিব, আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। আর এই যে তার নামে যে গুজব ছড়িয়েছে, তিনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, আজকে আমার এখানে এসেছেন, তিনি আমি দেখলাম যে তার যে অনেকগুলো এই যে তিনি বৃক্ষরোপণের কাজ করতেছেন, তিনি তাদের প্রশংসা করেছেন। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমাদের যে এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তার সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে, বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য যাচ্ছে। কেউ এখানে তার যে অভিযোগ করেছেন তার নামে, আমি আপনার পক্ষ থেকে আমি কৈফিয়ত দিচ্ছি, তার নামে অভিযোগ করে, এমনকি আমাকে অনেকে মেসেঞ্জারে লিখেছে। মানে আগে আপনাকে ফোনে আমি বলেছি যে আপনার সম্পর্কে কিন্তু আমার কাছে অভিযোগ কোনো মুসলমান করে নাই, হিন্দুরাই করেছে, আমি বলেছি আপনাকে, অনেস্টলি বলতেছি, এটা লাইভেও বললাম। কিন্তু আমি সেই জন্যই আসলে আপনাকে আনা, আমি চাই যে কোনো ব্যক্তি, আমি আপনার কোনো প্রশ্নই করি নাই, কেন করি নাই, যে লাইভে আসলে এই কথাগুলো আসবে, আপনি এখানে জবাব তাদের দিয়ে দিয়েছেন। আশা করি যারা এই সমস্ত বক্তব্যে বিভ্রান্ত হয়েছেন, তাকে কখনো খ্রিস্টান বানিয়েছে, কখনো মুসলমান বানিয়েছে। আচ্ছা, ধরে নিলাম উনি মুসলমান হয়েছিলেন, তার সমস্যা কি আপনাদের? ধরে নিলাম তিনি ফিরে এসেছেন, কি সমস্যা? খ্রিস্টান হয়েছিল, তখন তো আপনারা কথা বলেন নাই। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক যদি হন, তাহলে তার বাবা গুচ্ছগ্রামে কেন থাকবে? তিনি যদি এই যে আমাদের যিনি এই প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরুণী দাস, যিনি শিব মন্দির এবং কালী মন্দির প্রতিষ্ঠা করলেন, ভগবান রামের মূর্তি বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তিনি যদি অসতী হতেন তাহলে লাইভে তিনি আসতেন না, এক নাম্বার। দ্বিতীয়, তিনি বাংলাদেশে বসে কথা বলতেন না। নিশ্চয়ই আপনি এখন বাংলাদেশে অনেকে, শুধু বাংলাদেশ না, আমি আমার মন্দিরে থেকে কথা বলতেছি। তাই নাকি? ভেরি আমি খুব খুশি হলাম। দেখেন, তিনি যদি অসতী হতেন, প্রথমত তিনি বাংলাদেশে আছেন, দ্বিতীয়ত তিনি লাইভ এসেছেন, তৃতীয়ত তিনি মুখ ঢেকে আসেন নাই, চতুর্থত তিনি সেই মন্দিরের স্পটে বসে, সেই মন্দিরের অঙ্গনে বসে, সেই মন্দিরের পবিত্র অঙ্গন, তার ভাষায় পবিত্র অঙ্গনে বসেই তিনি সাক্ষাৎকারটা দিচ্ছেন। আমাদের আরো ভালো লাগলো, আপনি যে ওই মন্দিরে থেকে, আপনি যে আপনার শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির থেকে আপনি আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এর জন্য আমাদের আরো ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন, কোনো ব্যক্তি যদি অসৎ হয় এইভাবে বসতে ঠিকানা পরে, এই যে আমি এত সাহসী মানুষ, আমি কিন্তু কাউকে বলি না আমি কোথায় আছি, কাউকে বলি না, এত দুঃসাহসী মানুষ আমি, আমার নামেও কোনো ক্রাইম নাই, ক্লেম নাই, তারপরেও আমি মামলা নাই, তারপরেও আমি সামনে আমার পরিচয় দিই না, মানে ঠিকানা দিই না কোথায় আছি। আর ওনার নামে মামলা করেছে বলেন, অভিযোগ, উনি তো বলতেছে আমি কোথায় আছি এবং এখনো কোথায় আছে তিনি বলেছেন। সুতরাং যারা এগুলো অভিযোগ আনতেছেন, অভিযোগ আসতেই পারে একটা মানুষের বিরুদ্ধে, অভিযোগ আনলেই সেটা সত্য হয় না সবসময়। তার প্রমাণ আমাদের সামনে যিনি রয়েছেন, আপনাদের সামনে যিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের সামনে রয়েছেন। আমরা তার শুভ কামনা করি। আমরা আশা করব আপনি আবার আমাদের সাথে আসবেন, আপনার বিশেষ সাক্ষাৎকার আমরা গ্রহণ করব। আপনি জানেন, ভালো থাকবেন। সকল ভক্তর প্রতি, সকল ভক্ত এবং মুসলমানদের জন্য আমার শুভকামনা, সবার জন্য শরীর ভালো থাকে, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে এই কাজগুলো শেষ করতে পারি। আর ফরিদ ভাইকে আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি একজন ভালো মানুষ, স্যালুট আপনাকে। আপনি ন্যায়ের পক্ষে কাজ করবেন, আমাদের মতো অসহায় মানুষের পাশে আপনি একটু। আপনি অসহায়, আপনি মানবতার কাজ যারা করে তারা অসহায়। আমরা কিছু কমেন্টস আমরা শেষ করে দিব, কিছু দেখি কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস নেওয়া যায় কিনা। এই যে একজন লিখেছেন, আপনি কি আর 5 মিনিট সময় আমাকে দিবেন? আর 5 মিনিট? হ্যাঁ, আমি আছি আপনার সত্য প্রকাশের জন্য, আমার জীবন দিতে পড়তো। শিওর শিওর। তাহলে আমরা কিছু পাবলিকের কমেন্ট, এই যে বলেছেন ফরিদ ভাই একটা কথা, রাম মন্দির প্রতিষ্ঠা মন্দির হলেই বা মুসলমানদের সমস্যা কি? জি, চমৎকার বলেছেন। আমরা সেই কথাগুলোই বলেছি। জি, দেখি এই যে একজন কমেন্টস করেছেন যে চমৎকার, আপনার প্রত্যেকের জীবনে একটা মহাভারত থাকে, হরিদাস দাদার জীবনে এটাই তার মহাভারত। মুসলিম মেজরিটি দেশে বসবাস করে হিন্দু মন্দির নির্মাণের কাজটা শুরু করাটা অনেক বড় ব্যাপার। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিতর্কিত মন্তব্যগুলো নিচ্ছি না, আমরা যেগুলো দুই পক্ষেরই, মানে যেটা কোনো ঝামেলা। একজন লিখেছেন যে ফরিদ ভাই ও দাদাকে নমস্কার, হিন্দুদের রাম মন্দির হতে হবে, এটা মুসলমানদের এত মাথা ব্যথা কেন? মুসলমান যখন বড় বড় মসজিদ বানানো, মধ্যপ্রাচ্য থেকে অর্থ নিয়ে বা মাদ্রাসার কথা বলে ওই সময় মসজিদ বানায়। জি, ঠিকই বলেছেন, এটা অনেকেই করে, বলে এখানে সে নিজের টাকায় করতেছে, সমস্যাটা কোথায়? যে এখানে একজন ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও আমাকে ধন্যবাদ জানিয়েছেন, অনেকে অনেক কমেন্টস করেছে, আপনি দেখেছেন। এই যে দেখেন, এই যে একটা চমৎকার একটা তথ্য দিয়েছে। হ্যাঁ, রেলের জমি হয় কেমনে? গোবিন্দগঞ্জ পালরে তো রেল যোগাযোগই নেই। জি, আমাকে কেউ রেলের জমি মিছিলে বলেছে, অথচ এখানে রেলের জমিই নাই। ঠিক আছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এই যে আপনাকে একজন ভালোবাসা জানিয়েছেন, বলছে লাভ ইউ দাদা, আপনাকে আমাকে জানিয়েছেন। জি হ্যাঁ, এই যে আরেকটা জন চমৎকার লিখেছেন যে যে সবাই সব পারে না, আপনি পারেন, জনগণ পাশে থাকবে, ঈশ্বর সহায় হবেন, হাসপাতাল করলে আমরাও থাকবো। জি, আপনাকে আমি বললাম না, অনেক মুসলমান আপনার পাশে। কি বলেন আপনার? আমি বল, আপনার হাসপাতালের জন্য আমি নিজেই তো বললাম, আমি সময় মতো আপনাকে, আমি হাসপাতালের জন্য, আবার বলছি, আপনার হাসপাতালের জন্য আমি 1 লক্ষ টাকা অনুদান দেবো, বাংলাদেশি টাকা। আপনাকে বলে রাখলাম, আমি পাঠিয়ে দেবো আপনাকে হাসপাতালের জন্য। জি, শুধু আমি না, আমার শুভাকাঙ্ক্ষী, আমি বহু মানুষকে নিয়ে ভারতে চিকিৎসা করিয়েছি, যাদের আমি কাছ থেকে কোনো পয়সা নেইনি, তাদের বলবো আপনাকে দিতে, এবং তারা 80% মুসলমান। ঠিক আছে, তারা যাবে, আপনাকে দিবে, কেন দিব না আমরা? আমাদের দেশে হাসপাতাল হবে, সমস্যা কি? এই যে এক চমৎকার লিখেছেন ওইখানে, হ্যাঁ, যে লিখেছে যে
লিখেছে যে ফরিদ ভাই সালাম, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। জি অবশ্যই আমরা এক দেশের নাগরিক, আমাদের মিলেমিশে থাকতে হবে, থাকা উচিত। তা না হলে এই যে দেখেন অনেকেই লিখতেছে যে সবাই যে হাসপাতাল করলে আপনার পাশে থাকবে, অবশ্যই থাকবে নিঃসন্দেহে। এই যে আপনাকে একজন স্যালুট জানিয়েছে, ইংরেজি লেটারে লেখা, এটা হরিদাস চন্দ্র ইজ বিগ স্যালুট টু ফর কনস্ট্রাকশন অফ ওল্ড এজ হোম অ্যান্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। জি ধন্যবাদ আপনাকে যিনি কমেন্টস করেছেন। কমেন্টসগুলো এই জন্য দেখাচ্ছে যেহেতু দর্শকরা আমাদের সংযুক্ত হয়েছে এবং আপনার পক্ষে আমরা দেখাচ্ছি, তো দরকার সরকারও দেখুক, মানুষও দেখুক যে এটা কারা পক্ষে। বিপক্ষে কেউ থাকলে বলুক যে তারা বিপক্ষে, কেন বিপক্ষে লিখুক, সেগুলো আমরা দেখাবো। কিন্তু আমরা হুম, এই যে একজন লিখেছেন চমৎকার, আমি প্রসঙ্গে হরিদাস বাবু পৃথিবীর আইকন বানিয়ে তুলে যে না, তিনি আইকন তারা না করলেও, তারা যদি এটা নাও করতো তিনি এটা করেই যেতেন। তিনি তো নীরবে করেই গিয়েছিলেন, আমরা তো এতদিনে জানলাম, আমরা তো এটা জানতামই না, তিনি তো করেই যাচ্ছেন। তবে হ্যাঁ, অনেক সময় বললাম না সাপে বর হয়ে যায়, সাপে বর হয়ে যাবে, যে আমি বিশ্বাস করি যিনি লিখেছেন। জি আপনাকে শুভেচ্ছা জানিয়েছে অনেকে, হরিদাস দাদা। জি এই যে দেখেন সুন্দর অনেকেই কমেন্টস করে। আপনি দেখেন আমাদের সত্য চিরদিনই সত্য, আজ যে সর্বজনীন মঙ্গলের কাছে গুণীজন সর্বশ্রেষ্ঠ। অবশ্যই ভালো কাজের সবাই প্রশংসা করবে, কোনো সমস্যা নেই, সবাই করবে। এই যে একজন আমাদের দুজনকেই শ্রদ্ধা জানিয়েছেন, জি ধন্যবাদ আপনাকে যিনি কমেন্টস করেছেন। জি একজন লিখেছেন, এক সম্ভবত তিনি সনাতনী, তিনি লিখেছেন যে আপনি সত্য হলে কেউ আটকাতে পারবে না, রাইট। আমার মনে হয় মন্দির নির্মাণ যা আস্তে আস্তে জানতো মোল্লাদের আয়োজনের জন্য বিশ্ব জেনে গেছে। জি আসলে অনেক সময় ই হয়ে যায়, সবে বড় হয়ে যায়, যেটা আমরা আগে বলেছি। না ভাই, কেউ গালি দিয়েছেন, গালিগালাজ করেন না। মুসলমান সবাই খারাপ না, সব মুসলমানই খারাপ না, অনেক মুসলমান থাকে না না, শুনে দুই একজন খারাপ, সব মুসলমানই ভালো, সব মুসলমানই ভালো। আমার এলাকায় আসেন, সব মুসলমান বলবে হরিদাস হরিদাস ভালো ছেলে, হরিদাস ভালো কাজ করতেছে। জি জি ওই যে একজন লিখেছেন যে পশ্চিমবঙ্গের সনাতনীরা আপনার পাশে আছে। তিনি যে কাজ করেছেন পৃথিবীর সব হিন্দুরই থাকার কথা, এমনকি তিনি যে হাসপাতাল করেছেন, তারপর করতে চাচ্ছেন, তারপর আপনার বৃদ্ধাশ্রম করে সকল পৃথিবীর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বৃদ্ধাশ্রমটা কিন্তু কমপ্লিট, বৃদ্ধাশ্রমটা কমপ্লিট এবং হাসপাতালের বিল্ডিং 3 তলা পর্যন্ত ছাদ হয়ে গেছে। ভেরি নাইস, খুব ভালো কাজ করেছে। আমি খুব খুশি হলাম। আপনাকে কিভাবে আপনাকে স্যালুট জানাতে ইচ্ছে, স্যালুট। 3 তলা পর্যন্ত পুরো ছাদ হয়ে গেছে। আমি আপনাকে এক সময় ভিডিও দিব, কত সুন্দর প্ল্যান। আপনি জানেন যে পুরোটাই অপ্রস্তুত। আগামীতে আপনাকে নিয়ে আসবো, যেখানে আপনি লাইভ আমাদের ওগুলো দেখাবেন, আপনার কার্যক্রম সবগুলোই দেখাবেন, ভিডিওতে দেখাবেন। আমাদের থাকলে আমাদের সুবিধা হবে, যাতে মুসলমানরাও ভুল না বুঝে, সরকারও ভুল না বুঝে। এটা আশা হচ্ছে সামনে, সাধারণ মানুষ যাতে ভুল না বুঝে। কারণ আপনি যে মহৎ কাজ করতে চাচ্ছেন, মহৎ করতে যাচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। এই যে একজন লিখে ফেলেছে, দেখেন এই যে লিখে ফেলেছে যে আমিও ওনার সম্পর্কে বিভ্রান্তিতে ছিলাম, তবে এখন অনেকটা পরিষ্কার হলাম। হাসপাতাল করার উদ্যোগ একটা মহান কাজ। এই তো এইভাবে দেখেন উনিও বিভ্রান্তি, সত্যি কথা কি বিভ্রান্তি। আমার কাছে 50 জন মেসেজ আসছে, আপনার এর মধ্যে 20 জনই ছিল আপনার বিরুদ্ধে, অবশ্য 30 জন আপনার পক্ষে, কোনো সন্দেহ নেই। মানে বিপক্ষে না, মানে আপনার বিষয়ে এই যে যেমন উনি বিভ্রান্ত ক্লিয়ার হয়ে গেল, এটা দরকার। আমার খুব ভালো লাগলো যে আমি আপনাকে আজকে আনতে পেরেছি এবং মানুষকে ক্লিয়ার করতে পেরেছি। এবং আবার আপনাকে আমি এই যে ফরিদ ভাই, আপনি তো পাশে থাকার হ্যাঁ, আমি পাশে তো অবশ্যই থাকবো। হয়তো আমি অত পারবো না যেটুকু আমার পক্ষে থাকার। জি 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 অবশ্যই থাকবো পাশে, আমি না শুধু, অনেকেই থাকবে। আর ভালো কাজে কে পাশে থাকে না, ভালো কাজে অবশ্যই। এই যে একজন লিখেছেন, উনি ঠিকই লিখেছেন যে কান্ট্রি হচ্ছে সব রিলিজিয়নের দেশ, সবাই থাকবে এখানে, থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার পাশে অবশ্যই সবাই থাকবে। বাংলাদেশের মানুষ আপনার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি প্রত্যেকটা ভালো মুসলমান আপনার পক্ষে থাকবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। না না, অনেক অনেক মুসলমান ভাই আমার পাশে আছে, অনেক অনেক অনেক। আরেকজন লিখছে, যাক তাহলে আজকে সত্যটা জানতে পারলাম। এই জন্যই আপনাকে আমি এনেছি। আমার মনে হয় আমার যারা দর্শক আছেন এবং যারা আরো পরে দেখবেন, তারা আসলে অনেকে যারা ভুল বুঝেছেন, ভুল ভাঙা, অনেকে গালিও দিয়েছেন, ভাই গালি দিয়েন না ভাই। এখানে আমি তাকে নিয়ে এসেছি বিষয়টা পরিষ্কার করতে। আমাকে অনেকে গালি দিচ্ছে, আমাকে মোটামুটি দেখেন, আপনাকে যেমন মুসলমান বানাইছে, আমাকে মালওয়ান বলে গালি দিচ্ছে। ভাই এটা যদি কোনো মুসলমান ব্যক্তি হয়ে কাজ করতেন, একটা হাসপাতাল বানাইতেন, একটা বড় মসজিদ বানাইতেন, আমিও তাকে এইভাবে আনতাম। ভাই আমি 50 লাখ টাকা, দাদা ফরিদ ভাই, আমি যদি 50 লাখ টাকা দিয়ে ভারতে যাইতাম, 50 লাখ টাকা নিয়ে আমি রাজরালে থাকতে পারতাম ভারতে। আজকে আপনার সাথে আমার জীবন মারে হলাবে। আমি খাওয়া দাওয়া করি নাই, অসুস্থ, কতটা মানসিক যন্ত্রণা আমি পড়ে আছি এই মানব সেবার জন্য। একজন লিখেছে এমন দিন তৈরিতে আমাদের সময়, অবশ্যই মানুষ সমর্থন করবে, অবশ্যই মানুষ সমর্থন করবে। আপনাকে অনেকেই সমর্থন করবে, কোনো সন্দেহ নাই। আপনাকে যারা, ওই যে আমাদের একটা উর্দুতে একটা প্রবাদ আছে, বুঝছেন, উর্দুতে একটা প্রবাদ আছে যে জো মুঝে, হ্যাঁ এক সেকেন্ড, আমি একটা কে যেন একটা সুন্দর কমেন্টস করছে, আপনাকে দেখাচ্ছিলাম। এই যে একজন আপনাকে শুভকামনা জানিয়েছে, দেখেন আপনাকে শুভকামনা জানিয়েছে ভালো কাজ, মহৎ কাজ করার জন্য। ঠিক আছে, কারণ ভালো কাজের পক্ষে মানুষ থাকবেই। হ্যাঁ, আপনার একটা চমৎকার একটা কমেন্টস করলে একজন, দেখলাম, ওটা ভুলে গেলাম। ফরিদ ভাই সেরা লাইভ দেখছি আজকে। যে ধন্যবাদ যিনি বলেছেন, ধন্যবাদ। হ্যাঁ, আমি খুশি আজকে যে আপনার সম্পর্কে যারা ভুল বুঝেছে তারা অনেকেই, ভাই এই যে উনি লিখেছেন ভাই বয়কট ভারত, আপনি ভারত বয়কট করেন, সমস্যা না, এটা আপনার ব্যাপার। কিন্তু বাংলাদেশে যিনি এটা করতেছেন তিনি তো ভারতের না, তিনি আমাদের বাংলাদেশী নাগরিক, তার বিষয়ে একটু কথা বলেন, আমরা খুশি হবো। এই যে একজন লিখেছেন যে আপনি আপনার প্রাণ খোলা হাসি বলে দেয়া যে লিখেছে, যে
হ্যাঁ, বললাম না, একটা ভালো যে কোনো কাজ করতে গেলেই বাধা আসবে, কোনো সমস্যা নাই। আমরা মনে করি এই যে যে একজন চমৎকার লিখেছেন যে হাসপাতাল হলে হিন্দু মুসলমান সবাই উপকৃত, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করতে যায়, ঠিক আছে। হ্যাঁ, আসলে এই যে- আমাদের মতো মানুষগুলো একটু বিপদ বেশি হয়। এই যে একজন লিখেছেন সাধারণ মুসলমানদের উচিত হরিদাস বাবুর পক্ষে আন্দোলন করে, আন্দোলন না, তাকে সমর্থন করলেই হবে, আন্দোলন করতে হবে না। না, আন্দোলনের পক্ষে আমি আন্দোলনের পক্ষে না। এটা আন্দোলনের বিষয় না। এই যে একজন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, ভালোবাসা দিয়ে অন্য দেশের সাথে যুদ্ধ করা যায়। এই যে একজন লিখেছে আপনার মন্দিরে গিয়েছিল, আপনাদের প্রতিষ্ঠিত করার মন্দির 12 তারিখে গিয়েছিলাম, অনেক সুন্দর মন্দির, ভালোবাসা রইলো, আমরা আপনাদের পাশে যাবো। অবশ্যই আমিও যাবো একদিন ওখানে দেখতে, ঠিক আছে। আমিও যাবো দেখতে, কোনো সন্দেহ নাই, আমি যাবো আপনার এখানে, অবশ্যই যাবো। দাদা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আচ্ছা, ঠিক লোকজন আছে। আসছে। ধন্যবাদ, আপনি জানেন আপনি এই যে মূল্যবান সময় দিলেন আপনার মন্দির থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। Okay, আবার ভালো থাকো। ঠিক আছে ফরিদ ভাই। জি, ভালো থাকবেন সবাই।